আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমাদের আজকের সেশনে। তো আপনারা ইতিমধ্যে জানেন আমরা ফাইনাল প্রফ 2026কে টার্গেট করে মেডিসিনের দুইটা চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো এর মধ্যে আমরা চেষ্টা করছি ইসিজি, চেস্ট এক্সরে এবং প্রিভিয়াস কোয়েশন, এই তিনটা টপিক মূলত ডিসকাশন করার জন্য। তো আমরা গত ক্লাসে বা গত এপিসোডে প্রিভিয়াস কোয়েশন নিয়ে ডিসকাশন করেছি। তো আজকের যে ক্লাসটা নিচ্ছি আমি এটাতে আসলে ইসিজি এবং এক্সরে দুটো একসাথে শেষ করার প্ল্যান ছিল, তবে আমি দেখতে পেলাম যে এক্সরেটা আসলে বেশ বড়সড় একটা টপিক এবং আপনারা ফাইনাল প্রফকে যদি মাথায় রাখেন, সেটা ফাইনাল প্রফ রিটেন হোক, এমসিকিউ হোক, ফাইনাল প্রফ ভাইবা হোক, শর্ট কেস হোক, কম বেশি লং কেস হোক, কম বেশি অনেক জায়গায় আপনার এই এক্সরের অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আপনার লাগবে। যেহেতু ফাইনাল প্রফের একটা ভাইবা বোর্ড শুরু হয় এক্সরে দিয়ে, সুতরাং আপনার এক্সরে ইন্টারপ্রিটেশন খুব ভালো করে করতে হবে। এছাড়া অসপিতে কিন্তু একটা এক্সরে থাকে, আর রিটেনে এক্সরে রিলেটেড প্রশ্ন দিতে পারে যে এক্সরে ফাইন্ডিংসে এটা পেয়েছি, এমসিকিউ তো সিমিলার এক্সরে ফাইন্ডিংস জানতে চাইতে পারে। হ্যাঁ, তো আপনি রিটেন বলেন, এমসিকিউ বলেন, অসপি কোয়েশন বলেন, শর্ট কেস লং কেস বলেন, ভাইবা বলেন, কোনো জায়গায় এই এক্সরে বাদ দিতে পারবেন না। হ্যাঁ, এক্সরে বলতে আসলে আমি মূলত চেস্ট এক্সরেটাকেই বেশি বলতেছি, বিকজ আমাদের ফাইনাল প্রফ মেডিসিনে আপনার অ্যাবডোমিনাল এক্সরে বা লিম্বের এক্সরে খুব বেশি দেয় না। ওকে, তো দেখেন এই এক্সরের জন্য আমাদের মূলত কোন কোন টপিকগুলো জানতে হবে। সরি, আমরা মূলত ফাইনাল প্রফের জন্য সিওপিডি, নিউমোনিয়া, ব্রঙ্কোএক্টেসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অর ফাইব্রোসিস, প্লোরাল এফিউশন, পালমোনারি টিবি, লাং অ্যাবসেস, তাহলে দেখেন আমি এরকম 7টা টপিকের কথা বললাম। ওকে, তো আপনাদের জন্য আসলে আমি ক্লাসটা নতুন করে নিচ্ছি না, কারণ আপনারা অনেকেই জানেন আমি ডাক্তারদেরকে নিয়ে বেশ অনেক দিন ধরে কাজ করি, ডাক্তারদেরকে জিপি ব্যাচ পড়াই, ফাইনাল প্রফের স্টুডেন্ট পড়াই। তো সব মিলিয়ে এই এক্সরের উপর আমার অনেকগুলো সেশন অলরেডি নেওয়া আছে। ওকে, সো আমি আপনাদের জন্য মূলত আমার জিপি ব্যাচের 3টা সেশন উন্মুক্ত করে দিচ্ছি। আমি আমার এই ভিডিওতে ওই 3টা সেশন অ্যাটাচ করে দিচ্ছি। আশা করি আপনারা ওই 3টা সেশন অ্যাটাচ করা যে ফাইলটা পাবেন বা যে ভিডিওটা পাবেন, এটার পরবর্তী অংশে ইনশাল্লাহ সেটা দেখলে আপনাদের এক্সরে কনসেপ্ট শুধু যে ফাইনাল পরীক্ষার জন্য ক্লিয়ার হবে এমন না, ইন ফিউচার আপনারা যখন চেম্বার করবেন, ইন্টার্নশিপ করবেন, তখন আপনাদের কাজে লাগবে। ওকে, সো আমি কথা না বাড়িয়ে আমার ভিডিওগুলো শুরু করে দিচ্ছি। আশা করি ধৈর্য ধরে ভিডিওর 3টা পোর্শনই দেখবেন, অ্যারাউন্ড সব মিলিয়ে হয়তো 1 ঘন্টার কাছাকাছি হবে ইনশাল্লাহ। আর ভিডিওর শেষ পোর্শনে আমি আরেকটু সামারি করবো ডেভিডসন থেকে। একটা কথা মাথায় রাখবেন, কিছু পয়েন্ট সবসময় নোট ডাউন করবেন। হ্যাঁ, নর্মাল বলার জন্য এই এ বি সি ডি ই এই জিনিসগুলো একটু দেখবেন। এ মানে হচ্ছে ইয়ারে, ইয়ারে মিন্স হচ্ছে কি ট্রাকিয়া, ইয়ারে মিন্স কি ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা কি কোনো একটা সাইডে কি বেশি ডেভিয়েশন হয়ে গেছে কিনা, লাইক রাইট সাইডে, সরি লেফট সাইডে অথবা রাইট সাইডে এরকম ডেভিয়েশন হয়েছে কিনা সেটা আমরা দেখতেছি। কেন ডেভিয়েশন হলো আমরা অনেক কিছু মাথায় রাখবো। ওকে, ট্রাকিয়া যদি শিফটেড টু দা ডিফারেন্ট সাইড লাইক রাইট অর লেফট সাইড, আমরা মাথায় রাখবো যে সাইডে শিফটেড হয়েছে সেই সাইডে কোনো একটা ডিজিজ আছে, অথবা তার অপোজিট সাইডে একটা ডিজিজ আছে যেটা এটাকে কি করতেছে, পুশ করতেছে। ওকে, তাহলে একটা হচ্ছে পুল করা, একটা হচ্ছে পুশ করা। এইটা হচ্ছে ট্রাকিয়া শিফটের সাথে জড়িত দুটো ওয়ার্ড। একটু পরে আমি যখন প্র্যাকটিক্যালি কিছু ডিজিজের এক্সরে দেখাবো তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, আমি যেটা বললাম চেস্ট এক্সরে নরমাল কিভাবে বুঝবেন, প্রথম হচ্ছে আমরা ইয়ারে দেখবো। ওকে, 2 নাম্বার হচ্ছে আমরা কি দেখবো, বনি তোরাক্স দেখবো। ওকে, আমরা কি দেখবো, বনি তোরাক্স দেখবো। ইউজুয়ালি মাথায় রাখবেন বয়স যখন একটু বেশি হয় আমরা চেষ্টা করি এখানে কোনো বনি ইরোশন আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য, বিকজ বনি ইরোশন মে বি এ সাইন অফ লাং কার্সিনোমা। ওকে, সামটাইমস পেশেন্টের যদি কোনো প্রিভিয়াস লাং ইনজুরি থেকে কোনো একটা প্রিভিয়াস লাং অপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন একটা রিপস মিসিং থাকতে পারে। ওকে, দ্যাটস ওয়াই আমরা বনি তোরাক্সে গুরুত্ব দিয়ে থাকি। ওকে, তাহলে কি কি বললাম, একটা হচ্ছে আপনার কি বললাম কোন লাঙ্গা অপারেশন হয়েছে, তাহলে একটা বনি রিপস মিসিং থাকতে পারে। একটা পেশেন্ট লাং কার্সিনোমা সাসপেক্ট করতেছেন, বনি ইরোশন থাকতে পারে। ওকে, তাহলে মিসিং রিপ বলেন, বনি ইরোশন বলেন, এইগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করতেছি মেইনলি। ওকে, তাহলে এই এক্সরেটাতে আমরা এখানে প্রত্যেকটা রিপস এগুলো আমরা ধরে ধরে ধরে
দেখলাম। ওকে, এই যে রিপস গুলো দেখলেন না, এই যে এগুলো কিন্তু পেছনের রিপস, নট সামনের। ওকে, এগুলো কিন্তু কিসের রিপ বলেন? পেছনের রিপ। রিপস কাউন্টিংটা কিন্তু আপনাদের জানা লাগবে। আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওকে, দেখেন, ধরেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি জানি না, আমার এখানে লাইটে একটা রিফ্লেকশন হচ্ছে, তারপর আমি আপনাদেরকে আমি যেটুক দেখতেছি আশা করি আপনারা সেটুক দেখবেন। ওকে, দেখেন এইগুলো হচ্ছে সামনের রিপস, 1 2 3 4 5 6 7 8 9। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সিমিলারলি এগুলো হচ্ছে কিসের রিপস বলেন? সামনে থেকে রিপস। ওকে, এই যেগুলো হচ্ছে সামনে রিপস। তাহলে রিপস এর অনেকে এটাই জানে না যে যে জিনিসটা শো করে সেগুলো হচ্ছে পেছনের রিপস, আর এখন যে জিনিসগুলো আপনাদেরকে আমি মার্ক করে দিলাম সেগুলো হচ্ছে কি রিপস? সামনে, দ্যাট মিন্স অ্যান্টেরিয়র সাইডের রিপস। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, আমি মোটামুটি 9টা পর্যন্ত দেখতে পাচ্ছি। এর মধ্যে 1 2 3 4 5 6টাতে মোটামুটি আমরা লাং প্যারেনকাইমা সহ পাচ্ছি। ওকে, তাহলে এটুক মাথা রাখেন যে আমরা ইউজুয়ালি রিপস বনি থোরাক্সের মধ্যে দেখবো সামনের রিপস গুলো দেখবো, পেছনের রিপস গুলো দেখবো। এগুলো ইম্পর্টেন্স কি? এগুলো ইম্পর্টেন্স হচ্ছে একটা পেশেন্টের যদি সিওপিডি থাকে, হ্যাঁ, দেখবেন যে কি হাইপার ইনফ্লেটেড লাং ফিল হয়। কি হয় বলেন? হাইপার ইনফ্লেটেড লাং ফিল। হাইপার ইনফ্লেটেড লাং ফিল হলে আপনি দেখবেন যে লাং প্যারেনকাইমা সামনের দিকে 6 এর বেশি হয়, পেছনের দিকে 8 অথবা 10 এর বেশি নেমে যায়, যেটাকে বলি কি আমরা হাইপার ইনফ্লেশন। ওকে, এখানে লাং প্যারেনকাইমা মোটামুটি আমরা 1 2 3 4 5 6 থেকেও কিছুটা নিচে নামছে। যদি বা আমার পেশেন্টের ট্রমাটিক কিসের পেশেন্ট ছিল বললাম? ইনজুরি, চেস্ট ইনজুরি। আমি স্মোকিং হিস্ট্রি নিয়ে নাই, দ্যাটস ওয়াই আমি ওর রিস্ক ফ্যাক্টর গুলো চার্জ করি নাই, এবং আমি চাই নাই যে এটা এক্সেট আমি সিওপিডি লাইনে এস্টাবলিশ করি। ওকে, আর যেগুলো হাইপার ইনফ্লেটেড সেগুলো আরো ক্লিয়ারলি এই পর্যন্ত ডাউন হয়ে যাবে। হ্যাঁ, আরো ক্লিয়ারলি ডাউন হবে এরকম। এই যেটা যে 6 নম্বর এক্সট্রা হয়, 6 নম্বর সরি 6 নম্বর রিপস হয়, 6 নম্বর রিপসের নিচে এরকম নামবে। এখানে দেখেন 6 নম্বর রিপসে গিয়ে কিন্তু মোটামুটি লাং প্যারেনকাইমার একটা মার্জিন শেষ হচ্ছে, দ্যাট মিন্স এটা হাইপার ইনফ্লেটেড লাং ফিল না। বুঝতে হলে 6 ক্রস করা লাগবে, 8 ক্রস করা লাগবে পেছন থেকে, অথবা 10 ক্রস করা লাগবে পেছন থেকে। সামনে থেকে হলে কত? 6। আপনাদেরকে সামনের রিপসের হিসাবটা আশা করি বোঝালাম। পেছনের রিপসের হিসাবটা দেখেন, এই যে পেছনের রিপস দেখেন, আমরা পেছনের রিপসের মধ্যে কি দেখতে পাচ্ছি দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8টা দেখতে পাচ্ছি না? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি যেটা বললাম 10 ক্রস করলে আমরা সেটাকে হাইপার ইনফ্লেটেড বলি। 8টা অনেক জায়গায় আমি দেখছি, তবে 8টা হচ্ছে এক্সাক্ট না, এটা হচ্ছে 9, ওকে সরি 10। তাহলে পেছন থেকে 10 এর নিচে নামলে হাইপার ইনফ্লেটেড, সামনে থেকে 6 এর নিচে নামলে হাইপার ইনফ্লেটেড। I think hyperinflation of the lung filter conception টা আপনাদের ফুললি ক্লিয়ার। ওকে, বনি থোরাক্সের বিষয়টা কি কি বললাম? এই যে বোনস গুলো ধরে ধরে দেখবেন কোনো ইরোশন আছে কিনা, কোনো রিপ মিসিং আছে কিনা। এই ছাড়া আপনারা আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে পেছনে অনেক সময় অনেক ফিল্মে, আচ্ছা এটা তো ক্ল্যাভিকল দেখতে পাচ্ছেন না, এই যে ক্ল্যাভিকল। আমরা পেছনে হচ্ছে কি এই যে একটা ভার্টেব্রাল কলাম, আমার এখানে ফিল্মে অত বেশি ক্লিয়ার কাট না, তারপরও এগুলো কিন্তু রিপস, পেছনের রিপস। ওকে, একটু একটু দেখা যাচ্ছে, ওই হিসেবে আমি এখানে একটা ভার্টিব্রাল কলাম দেখতে পাচ্ছি পেছন থেকে। হ্যাঁ, অনেক সময় এটার পজিশনটা ইম্পর্টেন্ট, এটা কি রাইট আর লেফটটা বাঁকা হয়ে গেছে না ঠিকঠাক আছে। ওকে, কেন ইম্পর্টেন্ট? কারণ পেশেন্টের বডি পোস্টার এট দ্য টাইম অফ এক্সরে সঠিক ছিল কিনা সেটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই জিনিসের পাশে যে দুটো ক্ল্যাভিকল আছে, ক্ল্যাভিকলটা দুটো সমান ডিস্টেন্স থেকে শুরু হয়েছে কিনা এটা দেখা ইম্পর্টেন্ট। ওকে, নাইলে আপনি ধরেন একটা পেশেন্টের বনি এই যে ভার্টিব্রাল লাইনটা দেখলেন যে কোনো একটা সাইডে শিফট করা, ক্ল্যাভিকল দেখলেন যে দুপাশে ডিস্টেন্স দুরকম, তার মানে পেশেন্ট করার সময় পজিশন ঠিকঠাক নাই। তাহলে পজিশনের ইম্পর্টেন্স কি? এই যে আপনি যদি বলেন ট্রাকিয়া শিফটেড টু দ্য রাইট সাইড, মিডিস্টানাম শিফটেড টু দ্য রাইট সাইড বা লেফট সাইড, এই কমেন্ট করতে পারবেন না যদি না পজিশন ঠিক না থাকে। এম আই ক্লিয়ার? পজিশন ঠিক না থাকলে এই শিফটিং সম্পর্কে কমেন্ট করা যাবে না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস whenever ট্রাকিয়া মিডিস্টানামকে শিফটেড বলতেছেন, আপনারা অবশ্যই পেশেন্টের এক্সরে করার সময় পজিশন ঠিক আছে কিনা সেটা লোকেট বা সেটা সঠিকভাবে বলতে হবে। ওকে,
তাহলে ইয়ারওয়ে মিন্স ট্রাকিয়া, বনি তোরাক্সে মোটামুটি আপনাদের কনসেপশন একটু দাঁড় করালাম। ওকে, সি দিয়ে হচ্ছে কার্ডিয়াক শ্যাডো দেখি। ইউজুয়ালি দেখেন এটা ধরেন একটা হার্টের শ্যাডো। আমি আবারও বলি, আমি আজকে ক্লাসটা মানে ওভাবে না যে একদম ডিটেইলস আপনাদের ইন্ট্রোডাকশন সব শেষ করে দিব, ওভাবে আমি প্রিপারেশন নিজেও নিই নাই, ওভাবে আমি পড়াতেও চাই না। আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট দাঁড় করেছি, এই জিনিসগুলো দেখেন, এইভাবে ডায়াগনোসিস করেন। আমি আপনাদেরকে ধরে 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 একদম নিখুঁত ভাবে এক্সট্রা ইনিশিয়াল সব ডিটেলস পড়াতে চাই। এই সব ডিটেলস এর জন্য 2-3টা ক্লাস লাগবে, যেটা আশা করি ওই ধৈর্য হয়তো আপনাদের বা আমার নিজেরই নেই। ওকে, সো ফাইনাল পরীক্ষা দেন, চেম্বার করেন, হোয়াট এভার ইউ আর, আপনি যেই ধরনের স্টুডেন্ট হন, যেরকম ডক্টর হন না কেন, এই ভিডিওটা আপনাদের সবার জন্য একদম পারফেক্ট। আমরা এখানে কার্ডিয়াক শ্যাডো দেখি, আমরা রাইট সাইডের হার্ট বর্ডার দেখবো, লেফট সাইডের হার্ট বর্ডার দেখবো। ওকে, পালমোনারি কোনাসটা দেখবো। ওকে, আর হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, ইউজুয়ালি আমরা মিড লাইনের 2/3 লেফট সাইডে থাকবে, 1/3 রাইট সাইডে থাকবে। ওকে, 2/3 লেফট সাইডে থাকবে, 1/3 কোন সাইডে থাকবে? রাইট সাইডে থাকবে। এই কথাগুলো মাথায় রাখবেন। ওকে, 2/3 1/3 মিডিস্টেনাম শিফটিং বা হার্ট শ্যাডো যদি শিফট হতে হয়, এই 2/3 1/3 এর কনসেপশন দিয়ে আপনি কি করবেন, ক্লিয়ার করবেন যে কি কার্ডিয়াক শ্যাডোটা শিফট হয়েছে টু এনি সাইড। ওকে, তাহলে এটা 1/3 2/3 রেশিওটা মেইনটেইন ইউজুয়ালি করে, এখানেও করছে। দেখেন মিড লাইনের এদিকে 1/3, এগুলো ছিল চোখের অ্যাজাম্পশন যে এখানে একটু কম পাবেন, এটা এখানে একটু বেশি পাবেন। ওকে, তাহলে রাইট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডার ইউজুয়ালি বোঝা যায়। যদি কখনো দেখেন যে রাইট হার্ট বর্ডার বুঝতেছেন না, লেফট হার্ট বর্ডার বুঝতেছেন না, ধরে নিবেন এইটা অবস্কিওর হয়ে গেছে। এই অবস্কিওর যদি হয় না, যেটাকে আমরা কি বলি, সিলোটি সাইন বলি। ওকে, সিলোটি সাইন বলি। অবস্কিওর মানে কি, হার্ট বর্ডার লাং বর্ডার থেকে যদি আলাদা করা না যায়, অবস্কিওর হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, ওটাকে আমরা কি বলি, সিলোটি সাইন বলি। জাস্ট জানিয়ে রাখেন, অত বেশি লাগবে না। তাহলে রাইট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডার এইটুকু মোটামুটি ক্লিয়ার রাখেন। আর আমরা এটাকে কার্ডিও মেগালি বলতে হলে ইউজুয়ালি আমরা এই পুরোটা লেন্থ নিব, হার্টের লেন্থ নিব, দেখবো হার্টের লেন্থটা যে রেশিওটা মেনটেন করে সেটা ক্রস করছে কিনা। লাইক মোর দেন 50% হয়ে গেলে আমরা ইউজুয়ালি কি বলি, কার্ডিও মেগালি শব্দটা উচ্চারণ করে থাকি। ওকে, আর হচ্ছে 1/3 2/3 দিয়ে হচ্ছে কি শিফটিং শব্দটা আমরা বুঝি। ওকে, এইটুকু মাথায় রাখবেন। আর সি তার কিছু না, ডি দিয়ে হচ্ছে ডায়াফ্রাম। আমরা এখানে ডায়াফ্রাম মোটামুটি দেখতেছি ঠিকঠাক আছে। অনেক সময় ডায়াফ্রাম কি হয়, উপরের দিকে উঠে যায়, অনেক সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, অনেক সময় ডায়াফ্রামের যে কার্ভটা আছে, এরকম একটা কার্ভ আছে, এটা আমরা এরকম একটা, এটা যদি ডায়াফ্রামের কার্ভিংটা হয় এরকম একটা ফ্ল্যাট লাইন ধরে আমরা অনেক সময় আমরা ডায়াফ্রামটা লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম বলার জন্য এই জিনিসটা দেখি, এই জিনিসটা মেপে দেখি। হ্যাঁ, যদি আপনি লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম হয় সেক্ষেত্রে দেখবেন যে কি আপনি যে লাইনের সাথে কম্পেয়ার করতেছেন ডায়াফ্রামের বর্তমান অবস্থাটা অনেকটা ওই লাইনের প্যারালেল বা ওই লাইনের মতো। ওকে, দ্যাটস ওয়াই মাথায় রাখবেন, এরকম নরমালি যে কার্ভটা মেইনটেইন করে সেটাই মেইনটেইন না করলে কেবল আমরা কি বলি, লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম বলি। ওকে, আমি আপনাদেরকে হয়তো পড়াতে পড়াতে ওই সেন্টিমিটারের সাইজটা বলবো, যেটা আমার মাথায় এখন আসতেছে না। ওকে, আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম, এয়ারওয়ে, বনি তোরাক্স, তারপর হচ্ছে কার্ডিয়াক শ্যাডো, ডায়াফ্রাম, আর লাস্ট ওয়ান ই দিয়ে হচ্ছে কি ইফেসমেন্ট। ওকে, আর ইফেসমেন্ট মানে হচ্ছে কি আমরা কার্ডিওফ্রেনিক, কোস্টোফ্রেনিক, এই দুটো অ্যাঙ্গেল গুলোকে আমরা হচ্ছে কি বলি, ইফেসমেন্ট বলি। ওকে, তো ইফেসমেন্ট ইউজুয়ালি আমার এই এতে ভালো আছে। হ্যাঁ, দেখেন কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল বোথ সাইডে, সরি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বোথ সাইডে, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল বোথ সাইডে, সবগুলো ভালো আছে। দ্যাট মিন্স কি ক্লিয়ার আছে, অবলিটারেশন হয় নাই, ব্লান্ট হয় নাই, অবস্কিওর হয় নাই। দ্যাটস ওয়াই আমরা বলতেছি বোথ সাইডের কার্ডিওফ্রেনিক কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ইনট্যাক্ট। ওকে, আর লাং প্যারেনকাইমা, এটা হচ্ছে লাস্ট ওয়ান। লাং প্যারেনকাইমার এখানে আপনি কোথাও বেশি কালো, বেশি সাদা এরকম কোনো কিছু পাচ্ছেন কিনা সেটা দেখবেন। ওকে, এই তো মোটামুটি এই হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের এক্সরে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে বেসিক এক্সরে নিয়ে আলোচনা করছিলাম, বেসিক চেস্ট এক্সরে নিয়ে। ওকে, মোটামুটি এয়ারওয়ে, বনি তোরাক্স, কার্ডিয়াক শ্যাডো, ডায়াফ্রাম, ইফেসমেন্ট, লাং প্যারেনকাইমা, 6টা জিনিস দেখছিলাম। ওকে,
আজকে কিছু জিনিস এডিশন করি, সেটা হচ্ছে যেগুলো আমি গত ক্লাসে বলি নাই। হ্যাঁ, একটা হচ্ছে আপনারা এই লাং প্যারেনকাইমার জোনগুলোকে ইউজুয়ালি আমরা, আপনি যদি রিপস হিসাব করেন, ওকে, ধরেন আমি আপনাদেরকে গত ক্লাসে রিপসের কাউন্টিংটা বলছিলাম না? দেখেন আমরা ইফ এটা যদি ফার্স্ট রিপ হয়, এটা যদি সেকেন্ড রিপ হয়, ওকে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, আপনাদের কথা হচ্ছে কি এই 6 রিপসের নিচে ইউজুয়ালি ডায়াফ্রামটা থাকবে। ওকে, 6 রিপসের নিচে ইউজুয়ালি কি থাকবে বলে? 2, 3, 4, 5, 6। তাহলে ডায়াফ্রামের ইউজুয়াল লোকেশনটা কোথায় থাকবে বলেন? 6 রিপসের নিচে থাকবে। এটা হচ্ছে নরমাল লোকেশন। ডায়াফ্রাম এলিভেশন হতে হলে আপনি যদি এমন হয় যে কি 4 রিপসের পরে ডায়াফ্রাম পেয়ে যাচ্ছেন, ওকে, 4টা রিপসের পরে ডায়াফ্রাম পেয়ে যাচ্ছে, তখন আপনি বলতে পারেন যে রাইট সাইডের ডায়াফ্রাম ইজ এলিভেটেড। ওকে, তো এটা আপনি আমার কথা বুঝতেছেন, ডায়াফ্রামের এক্সাক্ট লোকেশনটা জানা লাগবে। ওকে, 6 রিপস এর নিচে ইউজুয়ালি ডায়াফ্রামের লোকেশনটা থাকবে। ওকে, আর হচ্ছে এইখানে কার্ভটা, ওকে, এটা ইউজুয়ালি মোর দেন 1 সেন্টিমিটার থাকে। আপনাদেরকে গত ক্লাসে বলতে পারি না, এটা ইউজুয়ালি 1 সেন্টিমিটার অথবা তার বেশি হয়। কখনো যদি এটা 1 সেন্টিমিটারের কম হয়, তখনই আমরা কি বলি? ফ্ল্যাট ডায়াফ্রাম বলি। ওকে, তাহলে লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম বলার জন্য মিনিমাম ডিসটেন্স 1 সেন্টিমিটারের কম হতে হবে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে লোকেশনটা, ইউজুয়ালি আমরা তো লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম কোথায় পাই? সিওপিডি তে পাই। আর একটু আগে বললাম, সামনে থেকে 6 রিপসের নিচে যদি লাং প্যারেনকাইমার ক্লিয়ার শেডো পান, পেছনে যদি 10 এর নিচে ক্লিয়ার শেডো পান, সেক্ষেত্রে আমরা সেটাকে হাইপার ইনফ্লেশন বলি। যেখানে হাইপার ইনফ্লেশন, সেখানে লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটু পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু ডিজিজ এক্সরে দেখাবো। ওকে, আর একটা কথা মাথায় রাখবেন, একটু আগে বললাম না এখানে 1/3, এখানে 2/3। এটা যদি আরেকটু ব্রড রেঞ্জে বলি, রাইট সাইডে ইউজুয়ালি 1/3 থেকে 1/5 থাকতে পারে। রাইট সাইডে কত? হার্টের 1/3 থেকে 1/5 পোর্শন থাকতে পারে। যদি কখন থেকে কি 1/5 পোর্শনও নাই, সেই ক্ষেত্রে ধরে নেবেন হার্ট শিফটেড টু দা লেফট সাইড, দ্যাটস ওয়াই রাইট সাইড আমরা এত কম পাচ্ছি। ওকে, আশা করি বেসিক চেস্ট এক্স নিয়ে আমি আর কথা বলবো না। সো মোটামুটি এখানে শেষ করি। আর বাতাস কালো, পানি সাদা, এটা মাথায় রাখবেন। কোন একটা ম্যাথ লেসন থাকলে সেটা অনেক সময় সাদা কালো মিক্স থাকে। ওকে, যেখানে আমরা কি বলি? হোমোজেনাস অপাসিটি উইথ ইয়ার বঙ্কোগ্রাম বলে থাকি। ওকে, আপনাদেরকে তাহলে আমি এবার যেহেতু ইন্ট্রোডাকশন শেষ করলাম, এবার একটা এক্সরে প্রেজেন্টেশন কিভাবে করবেন, ওকে, সেটা একটু বলি। তাহলে দেখেন, এইটা যদি আমি প্রেজেন্ট করি, দিস ইজ এ চেস্ট এক্সরে অফ মোহাম্মদ or Mr. Azad, 37 years old, behavior showing, এই যে নাম বয়স বললাম, এটা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে বলতে পারেন। ওকে, সো দিস ইজ এ চেস্ট এক্সরে অফ মিস্টার আজাদ, 37 years old, behavior showing। কি কি বলবেন? ওকে, ফার্স্ট কথা, অলওয়েজ 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 ডিজিজের কথা, ইফেক্টেড কথা, মানে যেটা আপনার চোখে খারাপ বলতে মনে হচ্ছে, যেটা আপনার চোখে ডিজিজ মনে হচ্ছে, যেটা আপনার চোখে অ্যাবনর্মাল মনে হচ্ছে, সেটা আগে বলতে হবে। এটা বলতে হলে এই এক্সরে, একটা নর্মাল এক্সরে কে প্রেজেন্ট করতে হলে আপনার কি বলতে হবে? নর্মাল এক্সরে কে প্রেজেন্ট করা একটু টাফ। কেন? আপনার সব নর্মাল বলতেই থাকবেন। সো মাথায় রাখবেন, আপনাকে কখনো নর্মাল এক্সরে দিবে না, আপনাকে দিবে কি? ডিজিজ এক্সরে। ওকে, তারপরে আমি এটা আপাতত স্কিপ করি। কেন? আমি একটা ডিজিজ এক্সরে আপনাদেরকে প্রেজেন্ট করব। প্রেজেন্ট করার পর আপনারা বুঝবেন যে এক্সরেতে ইউজুয়ালি কোন পয়েন্টটা আগে টাচ করে, কোন পয়েন্টটা পরে টাচ করে। ওকে, ডিজিজ কথা সহজ হিসেবে, ডিজিজ শব্দটা বা যেটা সমস্যা সেটা আগে বলবেন। আপনাদেরকে আমি আজকে দেখি ইম্পর্টেন্ট দুটো এক্সরে দেখাতে পারি কিনা। ওকে, এই এক্সরে ওয়ার্কশপ বা এক্সরে কোর্স যদি আমি এই ধরনের এটা পুরোটা ইনশাল্লাহ শেষ করতে চাই, দেখবেন যে ইনশাল্লাহ হয়তো আমার 10টা ভিডিও করা লাগবে। ওকে, সমস্যা নাই, 10টা ভিডিও করলাম, আপনারা দেখেন অ্যাটলিস্ট এক্সরে কনসেপশনটা তো ক্লিয়ার হবে, তাই না? দেখেন, আমি এট ফার্স্ট এই এক্সরেটাকে একটু প্রেজেন্ট করি আপনাদের কাছে,
তারপর আপনাদেরকে কোন কোন সমস্যাগুলো আছে সেগুলো আরেকটু স্পেসিফিকলি বলবো। ওকে, বয়স নুরুল ইসলাম 60 ইয়ার্স। ওকে, এটা আমাদের সিএমসি তে করা। সো দিস ইজ এ চেস্ট এক্সরে অফ নুরুল ইসলাম 60 ইয়ার্স ওল্ড, বিহেভিয়ার শোয়িং। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি, আমি লোকেট করতেছি, আপনারা একটু আমার সাথে দেখার ট্রাই করেন। দেয়ার ইজ এ collapse lung margin present in the right sided lower lung field. Okay, and there is a collapsed lung margin in the right sided lower lung field. Number one, with absent of bronchovascular marking. These are the bronchovascular marking. Usually মাথায় রাখবেন মিডিয়াল সাইডে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং হাইস্ট থাকে, ল্যাটারাল সাইডে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং মিনিমাম থাকে, আর এখানে মাঝামাঝি থাকবে। হ্যাঁ, ম্যাক্সিমাম থেকে কম, মিনিমাম থেকে বেশি, সেটা কোথায় থাকবেন? মাঝামাঝি থাকবে। ওকে, তো আপনি এই মাথায় রাখবেন, একটা পেশেন্টের চেস্ট এক্সরেতে যদি আপনি কলাপস লাং মার্জিন পেয়ে যান, সেখানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ইউজুয়ালি ওই সাইডটাতে অ্যাবসেন্ট থাকবে, এন্ড ইট ইন্ডিকেটস নিউমোথরাক্স। ওকে, সো দেখেন একটা পয়েন্ট পেলে বাকি পয়েন্টগুলো খোঁজার ট্রাই করবেন। ওকে, তাহলে আমি আপনাদেরকে আরেকবার বলি, দিস ইজ এ চেস্ট এক্সরে অফ নুরুল ইসলাম 60 years old male, PAVU showing a collapsed lung margin present in the right sided lower lung field along with absent of bronchovascular marking. তাহলে আমি এই যে জায়গাটাতে আপনার বেশি করে বাতাস জমে আছে সেই জায়গাটাতে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং পাচ্ছি না অথবা কম পাচ্ছি, সো আমি বললাম কি অ্যাবসেন্ট অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। দুটা কথা বললাম। থার্ড হচ্ছে দেয়ার ইজ হাইপার ট্রান্সলুসেন্সি প্রেজেন্ট ইন দ্য রাইট সাইডেড লাং ফিল্ড। হাইপার ট্রান্সলুসেন্সি প্রেজেন্ট ইন দ্য রাইট সাইডেড লাং ফিল্ড। তাহলে এই যে তিনটা কথা বললাম না, দিস 3 points গো ইন ফেভার অফ নিউমোথরাক্স। ওকে, নিউমোথরাক্সকে আমি তিনটা পয়েন্টে মোটামুটি কি করলাম, আমি নিয়ে আসলাম এই এক্সরেটাতে। ওকে, collapsed lung margin, bronchomuscular marking absent, and the last one is what? Hypertranslucency of the right-sided lung field. Okay. Fourth and fifth আমরা কি করব, নিউমোথরাক্সটাকে টেনশন অর টেনশন না সেটা একটু ডেসক্রাইব করার ট্রাই করতে পারি, অথবা এখানে আর কি কি পজিটিভ আছে সেগুলো আমরা বলে ফেলতে পারি। ওকে, আমি যদি এটাকে ক্লিন করি, একটু আপনারা ভালো করে মনোযোগ দেন। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো গোল শেডো আছে, এখানে অনেকগুলো কি আছে, গোল শেডো আছে। দিস আর লাইক রিং শেডো, দিস আর লাইক রিং শেডো। ওকে, দিস আর লাইক রিং শেডো। প্র্যাকটিক্যালি এক্সরেটা আরেকটা চোখের সামনে থাকলে হয়তো আপনাকে আরো ভালো বুঝতেন, যদি এটা ভিডিওর মাধ্যমে করা, তারপরও ডিজিটাল বোর্ড বা স্মার্ট বোর্ডের থ্রু একদম 100% না হলে আপনারা মোর দেন 95% ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ওকে, সো মাল্টিপল রিং শেডো or ring like shadow and fibrotic band present, এদিকে হচ্ছে fibrotic band, দেখছেন? Multiple ring like shadow and fibrotic band present on the upper zone of both sided lung field. Okay, upper zone of the both sided lung field. নিউমোথরাক্সকে ব্যাখ্যা করলাম, রিং শেডো ফাইব্রোটিক ব্যান্ডকে ব্যাখ্যা করলাম, দেন আর কি খারাপ জিনিস দেখতে পাচ্ছেন? আর দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লো ফ্ল্যাট ডায়াফ্রাম। দেখছেন, আপনি এখানে যদি একটা কার্ভ লাইন চিন্তা করেন, এটা 1 সেন্টিমিটার এর কম গ্যাপ আছে। ওকে, তাহলে আপনি যদি এই যে এই লাইনটা দেখেন, সরি, আপনি যদি এই লাইনটা দেখেন, ইট লুকস লাইক a flat line. There is no curve like this one, and there is no gap that is more than 1 centimeter or 1 centimeter. ওই গ্যাপটাও নাই, কার্ভটাও নাই, that's why this is called low and flat diaphragm. Okay, so এটা একটা আমার pathological findings, and there's also tubular shape heart shadow. Okay, tubular heart shadow, low and flat diaphragm, hyperinflation of the both sided lung field. Hyperinflation কেমনে বলতেছি একটু দেখেন, পেছনের রিপ যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, সরি 1 2 3 4 5 6 7 8 9 10, যদিও নিউমোথরাক্সের কারণে এখানে অনেকগুলো লাইন বুঝতেছি না,
হাইপার ট্রান্সলুসেন্সির কারণে বুঝতেছি না। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে অলমোস্ট 10 ক্রস করছে, যেটা আমরা কি বললাম কার ফাইন্ডিং, হাইপার ইনফ্লেশনের ফাইন্ডিং। তাহলে এই একটা এক্সট্রা কত ফাইন্ডিংস দেখেন। তাহলে আমি যদি সবগুলোকে একসাথে সামারাইজ করি, কি কি বললাম, there is right sided bronchovascular, sorry, there is collapsed lung margin present in the right sided lower zone with absent bronchovascular marking, okay, and there is hypertranslucency of the right sided lung field, there is ring like shadow and fibrotic band present both sided upper zone or upper zone of the both lung field, there is tubular hair shadow present, there is hyperinflation of the both sided lung field along with or with low and flat diaphragm, okay. So my diagnosis is right sided pneumothorax with bronchiectasis and fibrosis and COPD in the both lung field, অথবা এবার বলেন there is right sided pneumothorax due to COPD। এই pneumothorax হওয়ার পেছনে কারণ কি, একটা না একটা ডিজিজ থাকবে না। লাং ডিজিজ যদি চিন্তা করি, এখানে মোস্ট কমন লাং ডিজিজ হচ্ছে আপনার COPD, okay, এটা সেকেন্ডারি pneumothorax। So this is so my diagnosis is right sided pneumothorax due to COPD with bronchiectasis and fibrosis on the both sided lung, on the both side, okay, fibrosis and bronchiectasis on the both side। আর রাইট সাইডে নিউমোথোরাক্স শব্দটা, রাইট শব্দটা বলে নিউমোথোরাক্সটা যে একটা সাইডে সেটা বোঝাচ্ছি, ইট ইজ ডিউ টু সিওপিডি সেটা বোঝাচ্ছি, ব্রঙ্কিটিসিস এন্ড ফাইব্রোসিস এর বোথ শব্দটা দ্বারা বোঝাচ্ছি কি ব্রঙ্কিটিসিস ফাইব্রোসিস দুই সাইডে আছে। সো দিস অল আর দ্য পজিটিভ ফাইন্ডিংস। এত তো পজিটিভ ফাইন্ডিংস বলছি, এখানে নেগেটিভ ফাইন্ডিংস আমরা কি করি, আমরা বলারই সুযোগ পাচ্ছি না, ওকে। তাহলে নেগেটিভ ফাইন্ডিং কি বলবেন না, অবশ্যই বলবেন। সব পজিটিভ শেষ করে আপনি অবশ্যই নেগেটিভ ফাইন্ডিংস বলবেন। আমি একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রাকিয়া শ্যাডো, কার্ডিয়াক শ্যাডো, ওকে। তাহলে এই নিউমোনিকটা সেজন্য আমাদের লাগে, কোনো কিছু মিস করার সম্ভাবনা থাকে হচ্ছে নিউমোনিকটা মাথায় না রাখলে। এই নিউমোনিকটা মাথায় রাখলে আপনার মিস হবে। তাহলে আমরা এখানে ইয়ারে ট্রাকে মিস করেছি, দেখেন there is trachea looks like slightly shifted to the left side, okay, that is in favor of pneumothorax, okay, trachea slightly shifted in the কোন সাইড, লেফট সাইড। তাহলে এই পাশে যদি একটা নিউমোথোরাক্স হয় সেটা কি করবে, পুশ করবে। এই পাশে যদি একটা এফিউশন হয় সেটা কি করবে, পুশ করবে। এই পাশে যদি একটা ফাইব্রোসিস হয়, কলাপস হয়, সেটা কি করবে, পুল করবে, ওকে। এটা পুশ করতেছে, দ্যাটস ওয়াই দিস ইজ শিফট টু দা অপোজিট সাইড। এন্ড কার্ডিয়াক শ্যাডোটা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি মিড লাইন, আমি মিড লাইন বাটে পর একটা পাশ দেখতেছি আর একটা পাশে দেখতেছি, ইট লুকস লাইক কার্ডিয়াক শ্যাডো মনে হচ্ছে আমার কাছে কিছুটা এই সাইডে সরে গেছে। তারপরও আপনি এটাকে পুরোটা কয় ভাগ করবেন বলেন, 5 ভাগ করবেন। আপনি দেখেন যে এখানে অ্যাটলিস্ট 5 ভাগের 1 ভাগ আছে কিনা, 1 ভাগও যদি থাকে আপনি কার্ডিয়াক শ্যাডো শিফট বলবেন না, ওকে। সো আমি যদি ইয়ার চিন্তা করি, দেয়ার ইজ ট্রাকিয়া deviated or shifted to the left side, bony thorax looks like normal, cardiac shadow in normal in position, diaphragm তো ওখানে বলে ফেলছি প্যাথোলজিক্যাল পার্টে, and both side এর costophenic cardiac angle is intact, okay। তাহলে নরমাল সবার আগে অ্যাবনরমাল, দেন এই সিরিয়াল মেইনটেইন করে নরমাল গুলো বলবেন, দেন আপনার ডায়াগনোসিস বলবেন, দেন ফার্দার ডিসকাশন, ওকে। তাহলে এক টেক্সটে আনার উদ্দেশ্য কি, সিওপিডি দেখলেন, নিউমোথোরাক্স দেখলেন, ব্রঙ্কাইটিস দেখলেন, ফাইব্রোসিস দেখলেন। এবার আপনার পেশেন্টকে প্রশ্ন করেন, হ্যাঁ দেখেন একটা নিউমোথোরাক্স যখন আপনি পাবেন, আপনি পেশেন্টকে দেখবেন এটা কোনো ট্রমাটিক নিউমোথোরাক্স কিনা, তাহলে হিস্ট্রি নেবেন, ট্রমা হিস্ট্রি আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্মোকিং হিস্ট্রি নেন, কেন, সিওপিডি যদি থাকে, সিওপিডি থেকে নিউমোথোরাক্স ইজ এ কমন টার্ম, ওকে। সেকেন্ডারি নিউমোথোরাক্সের মধ্যে মোস্ট কমন হচ্ছে কি নিউমোথোরাক্স ডিউ টু সিওপিডি, এবং নিউমোথোরাক্স ডিউ টু সিওপিডি হলে এটার ম্যানেজমেন্ট হচ্ছে আইসিটি টিউব লাগবে, আমার কথা বুঝছেন। তাহলে আইসিটি টিউবের যে ইন্ডিকেশন গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে নিউমোথোরাক্স অ্যালং উইথ সেকেন্ডারি লাং ডিজিজ লাইক সিওপিডি। 3 নাম্বার ট্রমার কথা জিজ্ঞেস করলেন, স্মোকিং জিজ্ঞেস করলেন। 3 নাম্বার হচ্ছে পেশেন্টের বর্তমান কন্ডিশন, পেশেন্টের এই যে একটা নিউমোথোরাক্স নিয়ে আসলো, পেশেন্টের ফিচার্স গুলো কিরকম, পেশেন্টের ফিচার্স গুলো যদি দেখেন যে কি আপনার কিরকম বলেন, পেশেন্টের সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস,
সিভিয়ার রাইট সাইডের চেস্ট পেন। ওকে, পেশেন্টের আপনি এক্সরে করে দেখলেন যে হার্ট এবং কি বলে হার্ট এবং আপনার ট্রাকের দুটাই ক্লিয়ারলি শিফটেড টু দ্য অপোজিট সাইড, দ্যাট মিনস দিস ইজ টেনশন নিউমোথোরাক্স অ্যান্ড ইট ইজ এ ইন্ডিকেশন অফ আইসিটি টিউব। ওকে, টেনশন নিউমোথোরাক্স হলে সাথে তো আইসিটি টিউব, নিউমোথোরাক্স অ্যালং উইথ হোয়াট সেকেন্ডারি লাং ডিস হলে আপনার কি করতে হবে, আইসিটি টিউব দেওয়া লাগবে। ওকে, নিউমোথোরাক্স টেনশন না, তবে পেশেন্টের অনেক বেশি ডিস্ট্রেস আছে, তখন আপনাদের কি করতে হবে, অ্যাসপিরেশন করতে হয় না সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে। অ্যাসপিরেশন করার পরও যদি রিকারেন্ট হয় সেক্ষেত্রেও আইসিটি টিউব দেওয়া লাগে। ইট ইজ অ্যানাদার ইন্ডিকেশন অফ আইসিটি টিউব। ওকে, আমি 3টা ইন্ডিকেশন বললাম, 3টা ইম্পর্টেন্ট। এছাড়া আরো অনেক আছে, হাইড্রোনিউমোথোরাক্স, আরো অনেকগুলো কজ আছে। ওকে, আপাতত আমার উদ্দেশ্য আপনাদেরকে থিওরিটিক্যালি পড়াশোনা না, কারণ আমার এই ক্লাসটা আপলোড করা থাকবে এক্সরে ওয়ার্কশপে, এই ক্লাসটা আপলোড করাবে জিপি ব্যাচের কোথায়, রিপোর্ট অ্যানালাইসিস ব্যাচে। আমি যদি এখন আপনাদেরকে থিওরিটিক্যালি পড়াতে থাকি আমার শেষ হবে না। ওকে, তবে ফাইনাল প্রফের কথা চিন্তা করলে এই কথাগুলো ইম্পর্টেন্ট, আমি যা যা বলছি। ওকে, সিওপিডিতে এক্সরেতে কি ফাইন্ডিংস থাকে, আজানের টাইমে হচ্ছে টিউবুলার হার্ট শেডো থাকে, লো ইনফ্লেট ডায়াফ্রাম থাকে, হাইপার ইনফ্লেটেড লাং ফিল থাকে, হাইপার ট্রান্সলুসেন্সি অফ দ্য লাং ফিল থাকে। ওকে, অলমোস্ট সবগুলো এই এক্সরেতে আছে। আমি যদি ধরেন জানি না এটা ব্রঙ্কিটিসিস, ফাইব্রোসিস, নিউমোথোরাক্স, যদি সিওপিডি কনসিডার করি, লো ইনফ্লেট ডায়াফ্রাম, টিউবুলার হার্ট শেডো, হাইপার ট্রান্সলুসেন্সি অফ দ্য বোথ লাং ফিল। ওকে, তারপর হাইপার ইনফ্লেশন কিভাবে 10 গড় 6 গড়, হাইপার ইনফ্লেশন, হাইপার ট্রান্সলুসেন্সি, টিউবুলার হার্ট শেডো এন্ড কি আর কি লো ইনফ্লেট ডায়াফ্রাম, এই 4টা পয়েন্ট মোটামুটি সিওপিডি তে আপনার থাকবে যেখানে আছে। ওকে, তাহলে মোটামুটি একটা এক্সরে দিয়ে আজকের ভিডিও শেষ করতেছি, পরের ভিডিওতে দেখে আমি এফিউশন বা ডিফারেন্ট কিছু একটা এক্সরে নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করলাম। এই পেশেন্টটার ইম্পর্টেন্ট হিস্ট্রির মধ্যে অবশ্যই নিতে হবে কি বলেন, টিবির হিস্ট্রি আছে কিনা, কেন পোস্ট টিবি ফাইব্রোসিস, পোস্ট টিবি ব্রঙ্কিটিসিস ইজ এ কমন ডায়াগনোসিস, এখানে ব্রঙ্কিটিসিস পাচ্ছেন, ফাইব্রোসিস পাচ্ছেন, টিবির হিস্ট্রি অবশ্যই নেওয়া লাগবে। এবং লাকিলি আমার পেশেন্টের 12 বছর আগে কি হয়েছে, টিবি হয়েছে। ওকে, তো মাথায় রাখবেন টিউবারকুলোসিস এর হিস্ট্রি এই পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট, স্মোকিং এর হিস্ট্রি এই পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট, ট্রমার হিস্ট্রি এই পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট। কেন, নিউমোথোরাক্সের কজ বের করার জন্য লাগবে, ফাইব্রোসিস ব্রঙ্কিটিসিস এর কজ বের করার জন্য আপনার লাগবে। ওকে, সো ধন্যবাদ, শেষ করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা একটা চেস্ট এক্সরে। এখানে আপনাদেরকে যেটা আমি দেখানোর জন্য এই ছবিটা আনলাম সেটা হচ্ছে কি, দেখেন এই জায়গায় লেফট সাইড অফ দ্য লাং, লেফট সাইড অফ দ্য লাংয়ের লোয়ার পোর্শনে দেখেন একটা কি আছে, একটা সাদা অপাসিটি আছে। এটাকে কি বলে আমরা, ডেন্স হোমোজেনাস অপাসিটি। ওকে, তাহলে আমি আপনাদেরকে যদি এটা ডিসক্রাইব করি, ছবিগুলো যে জায়গা থেকে কালেক্ট করছি মোটামুটি 14% ক্লিন, আর কিছু ছবি হচ্ছে আমার চেম্বারের অথবা আমার হাসপাতালে ডিউটি করা অবস্থায়। তাহলে এই জায়গায় আপনারা একটা কী পাচ্ছেন বলেন তো, ডেন্স হোমোজেনাস অপাসিটি পাচ্ছেন, যেটার কারণে এইখানে আপনার কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দুটোটা কি হয়ে গেল, অপ্লিটারেশন হয়ে গেল। ওকে, তাহলে একটা ডেন্স হোমোজেনাস অপাসিটি যখন পাবেন, সাথে কার্ডিওকোস্টোফেনিক অ্যাঙ্গেল যখন অপ্লিটারেশন হয়ে যাবে, আপনার ডায়াগনোসিস কি দাঁড়াবে, আপনার ডায়াগনোসিস হবে কি, প্লোরাল এফিউশন। ওকে, আপনার ডায়াগনোসিস কি, প্লোরাল এফিউশন। আর এই প্লোরাল এফিউশন পরিমাণটা কীরকম মনে হচ্ছে, এটা মাইল্ড মনে হচ্ছে। কেন, এটা যদি মেসিভ প্লোরাল এফিউশন হতো এটা কী করতো, এটা আপনার যে ট্রাকি আছে না, ট্রাকিয়াটাকে কী করতো, এটাকে প্রেস করতো। ওকে, ট্রাকিয়াটাকে প্রেস করে অপোজিট সাইডে ডেভিয়েশন করে ফেলতো। সুতরাং এটা একটা প্লোরাল এফিউশনের কেস। এরকম একটা চেম্বারে যখন সিনারিও বা একটা চেস্ট এক্সরে আপনার চেম্বারে পাবেন বা ডিউটির সময় পাবেন, আপনার মাথায় কাজ করবে যে এটা একটা নিউমোনিয়ার জন্য হতে পারে যদি শর্ট হিস্ট্রি হয়, এটা টিউবারকুলোসিসের জন্য হয় যদি লং হিস্ট্রি হয়, আর পেশেন্ট যদি স্মোকার হয়, লাং কার্সিনোমার যদি কোনো ফিচার্স থাকে, সেক্ষেত্রে হয়তো লাং কার্সিনোমার কারণে কিন্তু কী হতে পারে, এরকম একটা নিউমোনিয়া প্লোরাল এফিউশন আসতে পারে। এবার আপনার ইভালুয়েশন করবেন, একটা প্রথম হচ্ছে ফ্লুইড যেটা আছে সেটা আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশন করে এটাকে স্টাডি করবেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে একটা সিটি স্ক্যান করতে পারেন। ওকে, সো মোটামুটি প্লোরাল ফ্লুইড স্টাডি, সিটি স্ক্যান হচ্ছে এটা নেক্সট লাইন ইনভেস্টিগেশন যদি এটা কার্সিনোমা চিন্তা করেন। বাট যদি একটা নিউমোনিয়া চিন্তা করেন, আপনি শুধু ম্যানেজমেন্ট দিয়েও কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, অথবা
আপনি যদি মনে করেন যে না এটা টিবির কারণে, তখন আপনার কিন্তু ফ্লুইডের স্টাডি করতে হবে, টিবির অর্গানিজম আছে কিনা দেখতে হবে, স্পুটামে স্টাডি করতে হবে, টিবির ম্যানেজমেন্ট দিতে হবে। ওকে, সুতরাং এটা একটা লেফট সাইডেড প্লোরাল এফিউশন। তারপর আরেকটা দেখি, এটা যে একটা মার্ক করা যে হোয়াট ইজ ক্যারিনা। ক্যারিনা আমরা অনেক সময় চিনি না। ক্যারিনা হচ্ছে কি দেখেন, রাইট ব্রঙ্কাস লেফট ব্রঙ্কাস, দুই ব্রঙ্কাস নামতেছে না, দুই ব্রঙ্কাস এর সংযোগ স্থলটার নামই হচ্ছে ক্যারিনা। ওকে, তাহলে দুই ব্রঙ্কাসের যেটা সংযোগ স্থল আছে, কানেক্টেড ইয়া আছে, হ্যাঁ পাত আছে, ওই জায়গাটার নামই হচ্ছে কি ক্যারিনা। তাহলে এই কানেক্টেড যেখানে হচ্ছে সেটার নামই হচ্ছে কি ক্যারিনা। ওকে, তাহলে এই জাস্ট ক্যারিনা জিনিসটা চেনার জন্য এই ছবিটা আপনাদেরকে দেখানো। ওকে, বেসিক চেস্ট ডিসকাশন করে ফেলেছি, হ্যাঁ ইভেন সিওপিডি নিউমোথোরাক্স ব্রঙ্কিকটিসিসও ডিসকাশন করে ফেলেছি। তারপরে টুকটাক কথা রিপিট হবে যেগুলো আজকে নিয়ে আসছি। হ্যাঁ, এটাতে দেখেন আপনাদেরকে হাইলাম জিনিসটা একটু চেনানোর ট্রাই করতেছি। দেখেন রাইট সাইডে একটু সাদা টাইপসের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ তাহলে এই জায়গাটা হচ্ছে রাইট হাইলাম, এই জায়গাটা হচ্ছে লেফট হাইলাম। লেফট হাইলামটা কিছুটা কি থাকে, উপরের দিকে থাকে। ওকে, তাহলে রাইট হাইলাম এটা হচ্ছে কি লেফট হাইলাম। তো এগুলো আপনি এখানে হয়তো এরকম একটু সাদাটে টাইপসের দেখে বুঝতেছেন, বাট আলটিমেটলি এগুলো তো আপনি লাংসের যখন আমরা ভিসারা নিয়ে পড়াশোনা করেছিলাম তখন আমরা বুঝতে পারছি যে হাইলামটা এক্স্যাক্টলি দেখতে কীরকম, একটা ডিপ্রেশন টাইপসের এরিয়া। ওকে, আপাতত এইটুক মাথায় রাখেন যে চেস্ট এক্সরেতে এই টাইপসের যে এরিয়াগুলো থাকে, ওকে এগুলো হচ্ছে কি আপনার হাইলাম। এখন কথা হচ্ছে এই হাইলামে ইউজুয়ালি কি হতে পারে, লিম্ফ নোড এনলার্জ হতে পারে, যেটাকে আমরা কি বলি হাইলার লিম্ফেডেনোপ্যাথি বলি। তো যদি দুনো পাশে হয় আমাদের মাথায় ডায়াগনোসিস থাকে সার্কোইডোসিস, টিউবারকিউলোসিস। যদি কোনো একটা এক পাশে হয় আমরা ইউজুয়ালি মাথায় রাখি ইউনিল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি বেশি খারাপ। এটা ইউজুয়ালি লাং কার্সিনোর মতো হতে পারে যদি পেশেন্টের বাকি সিনারির সাথে মিলে। ওকে, আপাতত এটুকু মাথায় রাখেন। রাইট হাইলাম লেফট হাইলাম বলে কিছু একটা আছে, যেগুলো কিছুটা দেখতে সাদা টাইপসের মনে হয়, যেহেতু ওখানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং বা আদার্স কিছু জিনিস আছে। আর এগুলো যখন লিম্ফ নোড এনলার্জমেন্ট হয় তখন সাদাগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয়। দুনো পাশে থাকলে সার্কোইডোসিস টিভি চিন্তা করতে পারেন, এক পাশে থাকলে লাং কার্সিনোমা চিন্তা করতে পারেন, তাও পেশেন্টের সাথে মিলিয়ে। ওকে, পেশেন্টের সাথে সিনারির সাথে মিলাই ডিসকাশন করতে হবে। যেমন ধরেন এটা একটা হাইলার লিম্ফেডেনোপ্যাথি বা কনসোলিডেশন বলতে পারেন বা ম্যাসলেশন বলতে পারেন, যেটা কোন পাশে, শুধু শুধু বাম পাশে। হ্যাঁ, তাহলে বাম পাশে এই জায়গায় হাইলার লিম্ফ নোডগুলো কী হয়ে গেলো, অনেক এনলার্জ হয়ে গেলো, একটা গুচ্ছের মতো দেখাচ্ছে। ওকে, এরকম ইউনিল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি খারাপ। অনেক সময় ব্রঙ্কোস্কোপি করে, ব্রঙ্কোস্কোপি গাইডেড ওখান থেকে স্যাম্পল নিয়ে সেটার বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করা লাগে ইন কেস অফ দিস কাইন্ড অফ ইনভেস্টিগেশন, সরি দিস কাইন্ড অফ চেস্ট এক্সরে ফাইন্ডিংস। ওকে, তাহলে ইউনিল্যাটারাল হাইলার লিম্ফ নোড এনলার্জ হলে আপনার নেক্সট লাইন ইনভেস্টিগেশন কি, সিটি স্ক্যান একটা ইনভেস্টিগেশন, আরটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। সিটি স্ক্যান গাইডেড বায়োপসি হিস্টোপ্যাথোলজি করা পসিবল হলে সেভাবে নিবে, আর সেভাবে পসিবল না হলে ব্রঙ্কোস্কোপি করে নিবে। তাও এই বায়োপসি হিস্টোপ্যাথোলজি হচ্ছে এটা নেক্সট লাইন ইনভেস্টিগেশন টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা দেখেন, এটা হচ্ছে কি জানেন, এরকম যখন বাইলেটারাল যখন এরকম সাদা অনেক অপাসিটি দুনো পাশে থাকবে, হ্যাঁ বাইলেটারাল যখন অপাসিটি দুনো পাশে থাকবে, সাথে সাথে যখন দেখবেন যে হার্টটা বড় হয়ে গেছে, দেখেন হার্টের আপনি এইটা আমরা কি জানি, আমরা প্রথম ক্লাসে জেনেছি যে এইটা ইউজুয়ালি লেস দেন 50% হয় ফ্রম দিস, মানে কার্ডিয়াক উইন্ডো তোরাসিক উইন্ডো রেশিওটা কীরকম, যে এটা 50%-এর কম থাকবে ইউজুয়ালি, বাট এখানে দেখেন এটা 50%-এর বেশি। সুতরাং এখানে কি আছে বলেন, কার্ডিওমেগালি আছে। সুতরাং কার্ডিওমেগালির সাথে যখন এরকম অপাসিটি পাবেন অন বোথ সাইড, এবং এই যে ফিশারের ভেতর পানি ঢুকে গেছে, দেখেন ফিশারের যে লাইনটা আছে, হ্যাঁ ফিশারের যে লাইনগুলো আছে তার মধ্যে কী ঢুকে গেলো, ফ্লুইড ঢুকে গেলো, আপনার ডায়াগনোসিস হচ্ছে একিউট পালমোনারি এডিমা। একিউট পালমোনারি এডিমা ডায়াগনোস কেমনে করবেন, কার্ডিওমেগালি অ্যালং উইথ অপাসিটি অন দ্য বোথ ফিল্ড। ওকে, যেটা একটু ইল ডিফাইন্ড অপাসিটি বলতে পারেন, হ্যাঁ ওরকম হোমোজেনাস না, কিন্তু পুরো সাদা না, চুপচুপ সাদা সাদা। সাথে ফিশারে যদি পানির মতো সাদা মানে এফিউশনের মতো পান, ফিশারে যদি পানি পান সাথে অপাসিটি সাথে কার্ডিওমেগালি, ডায়াগনোসিস কি অ্যাকিউট পালমোনারি এডিমা। ইউজুয়ালি মোস্ট কমন কজ বলতে পারেন অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। দ্যাটস ওয়াই এই পেশেন্টের জন্য একটা ইকোকার্ডিওগ্রাফি করা এখন খুবই জরুরি, বিকজ ইজেকশন ফ্র্যাকশনটা দেখে আপনি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আসলেই আছে কিনা সেটা বুঝতে পারবেন, অ্যান্ড নেক্সট আপনার সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, এটা দেখেন
এটা এই জায়গায় একটা কি আছে, ডেন্স হোমোজেনাস অপাসিটি আছে। একটা কথা আপনারা মাথায় রাখবেন, ডেন্স হোমোজেনাস অপাসিটি যখন এই জায়গায় ছিল অ্যাঙ্গেল অবলিটারেশন করে আমরা সেটা নাম দিয়েছি কি বলেন তো, এফিউশন। বা ডেন্স হোমোজেনাস অপাসিটি যখন এরকম আপার রিজিয়নে থাকবে অথবা মিডল রিজিয়নে থাকবে অথবা লোয়ার রিজিয়নেও থাকতে পারে, লুকস লাইক দিস। তো এরকম ডেন্স হোমোজেনাস অপাসিটির ভিতর যদি এরকম আপনি কোনো ইয়ার লাইন পান, হ্যাঁ, আপনি যদি এরকম ইয়ার শেডো পান, সেটাকে বলা হয় ইয়ার ব্রঙ্কোগ্রাম। তাহলে ডেন্স হোমোজেনাস অপাসিটি, ডেন্স মানে সাদা, হোমোজেনাস মানে পুরোটা সাদা, ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ ইয়ার শেডো পান বা ইয়ার ব্রঙ্কোগ্রাম পান, আপনার ডায়াগনোস হচ্ছে কনসোলিডেশন। ওকে, এবং মোস্ট কমন কজ অফ দ্য কনসোলিডেশন ইজ নিউমোনিয়া, নাম্বার 1। সেকেন্ড মোস্ট কমন কজ কি, টিউবারকিউলোসিস। থার্ড কমন কজ হতে পারে একটা ম্যাসলেশন বা ম্যালিগনেন্সির কারণে কনসোলিডেশন হতে পারে। ওকে, এইটা দেখতে কি মনে হচ্ছে অনেকটা, এটা আইদার নিউমোনিয়া হবে অথবা টিউবারকিউলোসিস হবে। টিউবারকিউলোসিসের অপাসিটিগুলো ইউজুয়ালি অ্যাপেক্সে বেশি হয় বা আপার জোনে বেশি হয়ে থাকে, সেটা মাথায় রাখবেন। এফিউশন হলে ইউজুয়ালি অ্যাঙ্গেলগুলো চলে যায় এবং পুরোটা সাদা হয়, কোনো কি থাকে না, কোনো ইয়ার ব্রঙ্কোগ্রাম থাকে না। এবং এফিউশন ইউজুয়ালি একটা কি থাকে বলেন, এখানে একটা কার্ভিলিনিয়ার লাইন থাকে, যেটা ইউজুয়ালি ইন কেস অফ কনসোলিডেশন থাকবে না। তাহলে কনসোলিডেশন এফিউশন আলাদা করা টাফ যদি কনসোলিডেশন কোথায় হয়, লোয়ার জোনে হয়। কেন, দুটোটা দেখতে ডেন্স হোমোজেনাস মনে হবে, ইয়ার ব্রঙ্কোগ্রাম আলাদা করা খুবই টাফ, ইয়ার ব্রঙ্কোগ্রাম অনেক সময় খুঁজেই পাওয়া যায় না। ওকে, সুতরাং অনেক সময় কার্ভিলিনিয়ার লাইনও থাকে না। লোয়ার জোনে যদি একটা সাদা অপাসিটি পান, এটা এফিউশন হতে পারে, কনসোলিডেশন হতে পারে। তখন আপনি কি করবেন, আপনি সেখানে ভোকাল রেজোনেন্স শোনেন। ভোকাল রেজোনেন্স যদি দেখেন যে বেড়ে গেছে, এটা কনসোলিডেশন। যদি দেখেন যে ভোকাল রেজোনেন্স খুঁজে পাচ্ছেন না, ব্রেথ সাউন্ড খুঁজে পাচ্ছেন না, ডায়াগনোসিস কি, প্লুরাল এফিউশন। ওকে, তাহলে এফিউশন আর কনসোলিডেশন চেস্ট টেস্টের মাধ্যমে আলাদা করা টাফ যদি দুটোটা কোথায় হয়, লোয়ার জোনে হয়। ওকে, তো কনসোলিডেশন একটা মোস্ট কমন কজ কি বলেছি বলেন তো, নিউমোনিয়া। আরেকটা কমন কজ টিবি, আরেকটা কমন কজ কি, ম্যালিগনেন্সি। আপনার নেক্সট লাইন ইনভেস্টিগেশন কি, আপনি চাইলে সিটি স্ক্যান করে সিটি গাইডেড এফএনইসি ফ্রম দ্য রাইট আপার জোন। ওকে, এফএনইসি করে আপনি এটা ম্যালিগনেন্সি কিনা বুঝতে পারবেন। ওকে, আর যদি টিবি সন্দেহ করেন সেই ক্ষেত্রে কী করতে হবে, স্পোটাম স্টাডি করেন, স্পোটাম ফর জিন এক্সপার্ট দেন, স্পোটাম ফর এফবি দেন, স্পোটাম ফর কালচার সেন্সিটিভিটি টেস্ট দিতে পারেন। ওকে, আর এফএনইসিতে আমরা টিউবারকুলোসিসে কী বা বলেন, ওখানে গ্র্যানুলোমাটাস লেশন বলে দিতে পারে। ওকে, আর তাহলে গ্র্যানুলোমাটাস লেশন আমাদেরকে হয়তো বলতে পারে ইন কেস অফ টিবি, আর মেলিগনেন্সি হলে তো মেলিগনেন্সি শব্দটা বলেই দিবে। ওকে, সো আশা করি এই চেস্ট এক্সরে নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এটা ডায়াগনোসিস কি, কনসোলিডেশন। এইটা একটা, এই সাইডে দেখেন, এই সাইডে একটা কি, ম্যাচ লেশন, যেটা মার্জিন কীরকম, ইরিগুলার। এরকম ইরিগুলার মার্জিনওয়ালা যখন কোনো একটা লেশন পাবেন, এরকম ইরিগুলার মার্জিনওয়ালা যখন কোনো একটা লেশন পাবেন, আপনার মাথায় অবশ্যই একটা ডায়াগনোসিস কাজ করবে, ইট মে বি লাং টিউমার অর মে বি ডিউ টু ম্যালিগনেন্সি। আপনার কাজ কি, এটা যদি সিটি স্ক্যানের মাধ্যমে এফএনইসি করা সম্ভব হয় করেন, সিটি স্ক্যান যদি না হয় বা সিটি স্ক্যানে যদি না আসে, সেক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি করে, ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করতে হবে। দেখেন ম্যালিগনেন্সি প্রুফ করা এইভাবেই করে, অ্যাক্সেসিবল হলে সিটি স্ক্যানের মাধ্যমে করবে, অ্যাক্সেসিবল না হলে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে করে। এইভাবেই গ্রোথ থেকে বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করে আপনার কী করে, ম্যালিগনেন্সিটা প্রুফ করে। ওকে, আশা করি লাং টিউমারের এক্সরেটা বুঝতে পেরেছেন। ওকে, এখানে দুটো নিউমোথোরাক্স, আমরা নিউমোথোরাক্স একটু পরে বলতেছি। নিউমোথোরাক্স, এটাও একটা নিউমোথোরাক্স, এটা একটা প্লোরাল প্লাক, প্লোরাল প্লাক এটা আগে বলে ফেলতেছি। দেখেন একটা সাদা সাদা এরিয়া দেখতে পাচ্ছেন, সাদা, এটা হচ্ছে প্লোরাল প্লাক। এটা ইউজুয়ালি কেন হয়, ডিউ টু অ্যাসবেস্টস এক্সপোজার। ওকে, এটা আপনার ভিনাইন লেশন, নর্মালি ভালো হয়ে যায় বা কোনো চিকিৎসা লাগে না ভালো না হলেও। ওকে, এটা নর্মাল কার্ডিয়াক সাইজ, এটা কার্ডিওমেগালি দেখেন মোর দেন 50% সাইজ। ওকে, আর এইটা আমাদের, এটা জাস্ট একটা ডায়াফ্রামের নিচে কি আসছে বলেন, শ্যাডো চলে আসছে। ডায়াফ্রামের নিচে ইউজুয়ালি শ্যাডো কোথায় থাকে, লেফট সাইডে থাকে, ডিউ টু ফান্ডিক গ্যাস। রাইট সাইডে থাকে না, রাইট সাইডে থাকলে আপনার ডায়াগনোসিস কি, নিউমোপেরিটোনিয়াম। ওকে, ডিউ টু ইন্টেস্টিনাল পারফোরেশন। তাহলে আমরা এদিকে কি বাদ দিলাম বলেন তো, নিউমোথোরাক্স জোনটা বাদ দিলাম, কলাপসটা বাদ দিলাম। ওকে, এগুলোই পরে ডিসকাশন করবো একটু পরে। হ্যাঁ, দেখেন ফ্রি গ্যাস শ্যাডো আসছে, এটা হচ্ছে রাইট সাইডে নিউমোপেরিটোনিয়াম। এটা একটা প্লোরাল এফিউশন, দেখেন রাইট সাইডে কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না এবং এখানে একটা ডেন্স অপাসিটি আছে। ওকে, এটা ডায়াগনোসিস কি, প্লোরাল এফিউশন। এটা একটা নিউমোনিয়া, যেখানে কি হচ্ছে দেখেন, এখানে একটা
কনসলিডেশনের মতো শ্যাডো আছে, ইয়ার ব্রঙ্কোগ্রামও আছে, ইয়ারও আছে, পানির মাঝখানে বাতাস, এখানেও একটা ইয়ার সাথে আপনার নিউমোনিয়ার যে কনসলিডেশন সেটা আছে। ওকে, তাহলে আপনাদেরকে যদি একটু করে মার্ক করে দিই, এই এরিয়াটাতে আমরা অপাসিটি পাচ্ছি, সাথে ইয়ার ব্রঙ্কোগ্রাম পাচ্ছি, এই এরিয়াতে আমরা অপাসিটি পাচ্ছি, সাথে ইয়ার ব্রঙ্কোগ্রাম পাচ্ছি। অপাসিটির সাথে ইয়ার ব্রঙ্কোগ্রাম ডায়াগনোসিস কি? নিউমোনিয়া। ওকে, এবং এটা বাইল্যাটারাল একটা নিউমোনিয়া। এটা একটু পরে ডিসকাশন করব, এটা লাং অ্যাবসেস, এইটাও ডিসকাশন করবো একটু পরে। এটা একটা আপনার নিউমোনিয়ার কেস বলতে পারেন। হ্যাঁ, দেখেন কি আছে বলেন তো, এখানে এখানে একটা কনসলিডেশনের মতো শ্যাডো আছে। হ্যাঁ, তো এটা একটা নিউমোনিয়ার কেস, এবং এখানে কিছু কি আছে? ইয়ার ব্রঙ্কোগ্রাম আছে। হ্যাঁ, এখানে কিছু কি আছে বলেন? ইয়ার ব্রঙ্কোগ্রাম আছে। তাহলে একটা ডেন্স হোমোজেনাস অপাসিটি ইন দ্য রাইট আপার জোন সাথে ইয়ার ব্রঙ্কোগ্রাম, ডায়াগনোসিস কি বলেন তো? রাইট সাইডেড কনসলিডেশন। এখন দেখেন একটা বিষয় খেয়াল করেন, এইখানে এই যে একটা ফিশার, এটা হচ্ছে কি লাইন বলে তো? এটা হচ্ছে ফিশার লাইন। এটা কি লাইন? এটা হচ্ছে ফিশার লাইন। এই যে এই জিনিসটা হচ্ছে কি লাইন? এটা হচ্ছে ফিশার লাইন। দাঁড়ান একটু সাদা। তাহলে এই যে ফিশার লাইন দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে কি লাইন? ফিশার লাইন। এটা ইউজুয়ালি কীরকম থাকে? এরকম ট্রান্সভার্স থাকে। ইউজুয়ালি কি থাকে? ট্রান্সভার্স। এটা যদি ট্রান্সভার্স না থেকে এরকম থাকতো, তখন বুঝতে হবে যে কি এখানে যে লেশনটা আছে সেটা নিচের অংশটাকে টানতেছে, পুল করতেছে। এই যে এরকম টানে, ইউজুয়ালি কোথায় বলেন তো? কল্যাপসে। তাহলে কনসলিডেশন মে সিমিলার টু কল্যাপস। দুটোটাতে রাইট সাইডে ডেন্স হোমোজেনাস অপাসিটি থাকতে পারে। সেপারেট কেমনে করবেন? কনসলিডেশনে ইউজুয়ালি ফিশারটা ট্রান্সভার্স থাকে, বাট কল্যাপস হলে ইউজুয়ালি ফিশারটা উঠে আসতে পারে। হ্যাঁ, যেটাকে আমরা কি বলি? আমরা ফিশারটার কি বলি? ফিশারে আপওয়ার্ডসের একটা কি বলি? পুলিং বলি আর কি। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনাদেরকে এটার একটা ফিল্ম হয়তো আমি রাখছি, এই যে এটা দেখলে বুঝবেন। এটা দেখেন, এটা দেখলে আমরা মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন একটা রাইট সাইডের কনসলিডেশন আছে না? এখানে একটা কি আছে বলেন তো? রাইট সাইডের কনসলিডেশন আছে, বাট এই যেখানে ফিশার লাইনটা দেখেন, এটা কীরকম হয়ে গেছে? এটা ট্রান্সভার্স থাকার কথা না, এটা হয়ে গেছে কীরকম? এরকম। কেন? কারণ এখানে যে লেশনটা আছে সেটা এটাকে টানতেছে, সুতরাং এটা হচ্ছে রাইট সাইডেড আপার জোন কল্যাপস। ওকে, এবং এখানে দেখেন কোনো ইয়ার ব্রঙ্কোগ্রাম পাবেন না, মানে লেশনের মাঝখানে কোনো ইয়ার পাবেন না। ওকে, তাহলে কল্যাপস এবং কনসলিডেশনকে সেপারেট কেমনে করবেন সেটাও বললাম। কনসলিডেশন এফিশিয়েন্ট কীভাবে সেপারেট করলাম সেটাও বললাম। আপনারা যদি আরও ভালো করে দেখেন, অনেক সময় দেখা যায় কি ট্রাকিয়াটাকেও ওরা টেনে নিয়ে আসে, রাইট আপার জোন ট্রাকিয়াটাকেও নিচের দিকে টেনে নিয়ে আসে, নিজের দিকে টেনে নিয়ে আসে। তো ইউজুয়ালি কল্যাপস থাকলে আমাদের ইনভেস্টিগেশন হিসেবে ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি অনেক সময় করতে হয়। ওকে, তো আশা করি কল্যাপস এবং কনসলিডেশনের মধ্যে পার্থক্য বুঝছেন। এটা একটা কি বলেন তো? কনসলিডেশন। কেন? ফিশারের জায়গায় আছে, একটা এখানে লেশন আছে, কিছু ইয়ার ব্রঙ্কোগ্রামও আছে। ওকে, তাহলে ইয়ার ব্রঙ্কোগ্রাম, ফিশারের জায়গায় আছে, ট্রাকের জায়গায় আছে, ডায়াগনোসিস কি? একটা কনসলিডেশন। ওকে, তাহলে কনসলিডেশন কল্যাপস আশা করি আলাদা করতে পারবেন। ওকে, তো মোটামুটি ভালোই ডিসকাশন করে ফেলেছি অলরেডি। আমি একটু এটা একটা কী বলেন তো? এটা প্লোরাল এফিউশন। পানি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, হিউজ পানি, সাথে কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল কোথাও উদাও হয়ে গেছে। হ্যাঁ, এটা ডায়াগনোসিস কি? লেফট সাইডের প্লোরাল এফিউশন। ওকে, এটা একটা লেফট সাইড, রাইট সাইডে কনসলিডেশন। দেখেন ফিশারের জায়গায় আছে, দ্যাটস এটা কল্যাপস না। ওকে, আর হচ্ছে এটাগুলো একটু পরে পড়াবো, ক্যাভিটারি লেশন। ওকে, একটু ওয়েট করি। হ্যাঁ, আমি একটু নামাজটা পড়ে আসি, আসলে ক্লাসটা রেকর্ড করতেছি এখন হচ্ছে মাগরিবের ওয়াক্ত আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি একটু নামাজটা পড়ে আসি, এরপর আমি বাকি ক্লাসটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের চেস্ট এক্সের যে বাকি অংশটুকু আছে সেটা শুরু করতেছি। দেখেন, আমি এতক্ষণ মোটামুটি চেস্ট এক্সের অনেকগুলো অংশ আপনাদেরকে পড়িয়ে ফেলেছি, তা আশা করতেছি এইটুক নিয়ে কারো কোনো সমস্যা নেই। তো আমরা ইনশাল্লাহ এখন নতুন কয়েকটা টপিক ডিসকাশন করব। ওকে, তো আমরা এই যে প্লোরাল এফিউশনের একটা চেস্ট এক্স, এটা খুব সম্ভবত দেখিয়েছি কিছুক্ষণ আগে। আচ্ছা, আর হচ্ছে আপনাদেরকে একটা বিষয় বলেছি যে কিভাবে লাং কলাপস থেকে কনসলিডেশনকে সেপারেট করবেন। হ্যাঁ, যে কয়েকটা কথা বলেছি আশা করি সেগুলো মাথায় রাখলে মোটামুটি আপনারা কলাপস থেকে কনসলিডেশনকে কি করতে পারবেন? সেপারেট করতে পারবেন। ওকে, এটা একটা লাং কনসলিডেশন।
আচ্ছা, এটা একটু দেখেন, এই চেস্ট এক্সরেতে আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা এটা একটু দেখি। হ্যাঁ, দেখেন এখানে আমরা এখানে একটা ক্যাভিটির মতো দেখতে পাচ্ছি। আমরা এই জায়গায় একটা কি দেখতে পাচ্ছি বলেন তো? একটা ক্যাভিটারি লেশন দেখতে পাচ্ছি, যেটার ওয়ালটা এইটা। হ্যাঁ, যেটার ওয়ালটা হচ্ছে এইটা, এবং এই ক্যাভিটারি লেশনের উপরের অংশে আমরা এয়ার দেখতে পাচ্ছি, নিচের অংশে আমরা ফ্লুইড দেখতে পাচ্ছি। তাহলে এই ওয়াল একটা পাচ্ছি, সাথে উপরে এয়ার, নিচে ফ্লুইড। এয়ার এবং ফ্লুইডের এই সংযোগস্থলকে আমরা কি বলি? এয়ার ফ্লুইড লেভেল। ওকে, তো যখনই এরকম একটা ক্যাভিটারি লেশন দেখবেন যেখানে এয়ার এবং ফ্লুইড লেভেল পাওয়া যাচ্ছে, আপনার ডায়াগনোসিস হবে লাং অ্যাবসেস। আপনার ডায়াগনোসিস কি? লাং অ্যাবসেস। ওকে, তো আশা করি লাং অ্যাবসেস মোটামুটি এরকম ক্লিন কাট ছবি থাকলে আপনারা বুঝতে পারবেন। ওকে, যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা ইউজুয়ালি থিকনেসটা মোর দেন 3 মিলিমিটার হয় ইন কেস অফ লাং অ্যাবসেস। ওকে, মোর দেন 3 মিলিমিটার হয়। তাহলে একটা ক্যাভিটারি লেশন যেটার ওয়ালের থিকনেসটা মোর দেন 3 মিলিমিটার, যেখানে এয়ার ফ্লুইড লেভেল আছে, এবং এটাকে আমরা ডায়াগনোসিস কি বলতেছি? রাইট সাইডেড লাং অ্যাবসেস। ওকে, এখন দেখেন যদি এমন যদি হতো যে থিকনেসটা লেস দেন 3 মিলিমিটার, ওকে, থিকনেসটা লেস দেন 3 মিলিমিটার, কোনো এয়ার ফ্লুইড লেভেল দেখতে পাচ্ছেন না, তখন এটার নাম হয়ে যাবে বুল্লা, যেটা সিওপিডিতে থাকে। হ্যাঁ, বোলা বা বুল্লা। ওকে, যদি আপনাদেরকে একটা বুল্লার দেখায়, চেস্টিক্সে দেখায়, এটা মোটামুটি হ্যাঁ, এই যে এই পৃষ্ঠাতে আমি আপনাদেরকে মোটামুটি বুল্লাটা দেখাতে পারবো, সাথে লাং অ্যাবসেসের মতো দেখতে, তবে ডায়াগনোসিস ভিন্ন, এরকমও কিছু একটা দেখাতে পারবো। দেখেন এখানে আমরা একটা ওয়াল দেখতে পাচ্ছি না, যেটা খুবই তিন, এবং বই পুস্তকের ভাষায় এটার থিকনেসটা 3 মিলিমিটারের কম, 1 মিলিমিটারের বেশি। ওকে, 1 মিলিমিটারের বেশি, তবে 3 মিলিমিটার কম। এটার নাম কি? বললা। কোথায় থাকে ইউজুয়ালি? সিওপিডিতে থাকে। ওকে, আর দেখেন এখানেও একটা আমরা ক্যাভিটারি লেশন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি বলেন? ক্যাভিটারি লেশন দেখতে পাচ্ছি, যেটার থিকনেসটা দেখেন। হ্যাঁ, এখানে থিকনেসটা দেখেন, এখানে থিকনেসটা দেখেন, এখানে থিকনেসটা দেখেন, এখানে থিকনেসটা দেখেন। তার মানে থিকনেসটা এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, তাহলে থিকনেসটা একটা কি আছে বলেন তো? ভ্যারিয়েশন আছে। তাহলে থিকনেসের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছেন, এবং যে ওয়ালের মার্জিনটা আছে, হ্যাঁ, এটা যদি আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, লাইক সাদা কালার দিয়ে যদি ওয়ালের মার্জিনটা আপনাদেরকে দেখাই, এটা কিছুক্ষণ এরকম, কিছুক্ষণ এরকম, আবার এরকম, আবার এরকম, আবার এরকম করে, তার মানে মার্জিনটা কীরকম বলেন তো? ইরিগুলার। তাহলে ইরিগুলার মার্জিন, ক্যাভিটারি লেশন, ওয়াল থিকনেসের ভেরিয়েশন আসতেছে, এটা হচ্ছে আপনার একটা ম্যাস লেশন, এবং ইট মোস্ট প্রবলি ডিউ টু কার্সিনোমা, এবং আরও স্পেসিফিকলি বললে লাং কার্সিনোমা। ওকে, তাহলে দেখেন ক্যাভিটারি লেশন, ওয়াল এর ভ্যারাইটি, ওয়ালের থিকনেস, ওয়ালের ভেরিয়েশন, মার্জিন, ক্যাভিটির মার্জিন, সবগুলো মিলিয়ে আমরা কি করতে পারতেছি? বুল্লা, তারপর হচ্ছে লাং কার্সিনোমা, আরটা হচ্ছে কি সিওপিডি, সরি, আরটা হচ্ছে কি ক্যাভিটারি লেশন ইন লাং অ্যাবসেস, আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারতেছি। ওকে, সো মোটামুটি আশা করি এই দুটো এক্সরেতে আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, এটা অ্যাজ ইউজুয়াল লাং অ্যাবসেসের একটা চেস্ট এক্সরে। আচ্ছা, এটা নিউমোনিয়ার একটা এক্সরে ছিল, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? আমরা আমরা প্যাচি অপাসিটি দেখতে পাচ্ছি, এটা গত ক্লাসে বলেছি। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো? প্যাচি অপাসিটি দেখতে পাচ্ছি, এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি, এবং এখানে ইয়ার বঙ্কোগ্রাম আছে, অনেকগুলো ইয়ার আছে। হ্যাঁ, তো সাদার মাঝখানে এরকম কালো কালো ইয়ার থাকলে ওগুলোকে আমরা ইয়ার বঙ্কোগ্রাম বলি,
এবং এটা ডায়াগনোসিস কি ছিল, বাইলেট্রাল নিউমোনিয়া। ওকে, এবং এটা দেখুন কোন জায়গায় হয়েছে, এটা আপার, ঠিক আছে, এটা লোয়ারও হতে পারে, মিডল পোর্শনও হতে পারে, কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে নিউমোনিয়া, পালমোনারি ইডিমা, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই তিনটাকে সামটাইমস ডিফারেন্সিয়েট করা টাফ। কেন এই কথাটা বলতেছি দেখেন, নিউমোনিয়াতে সামটাইমস সম্পূর্ণ সাদা পাওয়া যায়, যেটাকে আমরা কনসলিডেশন বলি, অনেকটা ডেন্স হোমোজেনাস অপাসিটি ইফিউশনের মতো। তবে ইফিউশনে ইউজুয়ালি এয়ার বঙ্কোগ্রাম থাকে না, নিউমোনিয়াতে এয়ার বঙ্কোগ্রাম থাকে। দুটাকে এইভাবে আপনারা ধরেন কথা কথা সেপারেট করলেন। আবার ধরেন আপনি একিউট পালমোনারি ইডিমার কথা যদি আমি চিন্তা করি, গত ক্লাস না, এই ভিডিওর আগের পোর্শনে আপনাদেরকে দেখিয়েছি যে একিউট পালমোনারি ইডিমাতে আমরা দোনো জায়গায় অনেকগুলো প্যাচি অপাসিটি দেখতে পাচ্ছি, ফিশারের ভেতর ফ্লুইড দেখতে পাচ্ছি, হার্টের সাইজ বড় দেখতে পাচ্ছি। তাহলে কার্ডিওমেগালি, অপাসিটি যেটা একটু ইল ডিফাইন্ড বা প্যাচি বলতে পারেন, সাথে আমরা কি পাচ্ছি বলেন তো, ফিশারে ফ্লুইড দেখতে পাচ্ছি। ডায়াগনোসিস কি বলেছি আমরা, একিউট পালমোনারি ইডিমা। তাহলে একিউট পালমোনারি ইডিমা আর বায়োলেটারাল নিউমোনিয়ার রিলেশন সামটাইমস দেখতে সিমিলার হতে পারে যদি এরকম ছড়ানো ছিনানো প্যাচি অপাসিটি দোনো জায়গায় থাকে, হ্যাঁ। বাট সেপারেট কেমনে করবেন, ইউজুয়ালি কার্ডিওমেগালি বেশি পাওয়া যায় কোথায়, একিউট পালমোনারি ইডিমাতে। আপনি এখানে কোনো কার্ডিওমেগালি পাবেন না। ওকে, সো মোটামুটি একিউট পালমোনারি ইডিমা একিউট পালমোনারি ইডিমার অপাসিটি আর নিউমোনিয়ার অপাসিটি দেখতে সিমিলার হলেও কার্ডিওমেগালি, ফিশারে ফ্লুইড এগুলো থেকে মোটামুটি সেপারেট করতে পারবেন। ওকে, আরেকটা ডায়াগনোসিস যেটা একটু আগে বলেছি কি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। কথা হচ্ছে দেখেন, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ইউজুয়ালি বেজাল পোর্শনে হয়। নিউমোনিয়া অ্যাপেক্সে হতে পারে, তারপর হচ্ছে মিডল পোর্শনে হতে পারে। আর একিউট পালমোনারি ইডিমা বেজাল, মিডল দোনো জায়গায় হতে পারে। ওকে, বাট আইএলডি ইউজুয়ালি বাইবেজাল পোর্শনে হয়, যেখানে আপনি অসকালটেট করলে কি পাবেন, ক্র্যাপিটেশন শুনতে পাবেন। ওকে, তো আইএলডিতে ইউজুয়ালি যে অপাসিটিগুলো থাকে বাইবেজাল পোর্শনে, এগুলো দেখতে সিমিলার প্যাটার্ন হয়। ওকে, এবং এগুলোতে ইউজুয়ালি আপনি দেখবেন আরও যদি সূক্ষ্মভাবে দেখতে পারেন, দেখবেন যেখানে সুতার মতো কিছু দাগ দাগ থাকে, যেটাকে আমরা কি বলি, রেটিকিউলার বলি। অনেক সময় গোল গোল বৃত্ত বৃত্ত থাকে, যেগুলোকে আমরা নোডিওলার বলি। অনেক সময় সুতার উপর গোল বৃত্ত থাকে, রেটিকুলার নোডিওলার বলি। তাহলে রেটিকুলার নোডিওলার অর নোডিওলার এই অপাসিটি যখন বাই বেজাল সিমেট্রিক্যাল ওয়েতে থাকবে, তখনই ডায়াগনোসিস কি, আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এখানে অপাসিটি কোথায় বলেন তো, ইন্টারস্টিশিয়ামে। আর একিউট পালমোনারি ইডিমা অপাসিটি কোথায়, অ্যালভিওলাইতে। তো অ্যালভিওলার অপাসিটি আর ইন্টারস্টিশিয়াল অপাসিটি সেপারেট করা অনেক সময় আমাদের জন্য টাফ। দ্যাটস ওয়াই আপনি এক্সামিনেশন করে পেশেন্টকে কী করবেন, সেপারেট করবেন। আইএলডির পেশেন্টের একটা ক্রনিক ড্রাই কাফ থাকতে পারে, ক্লাভিং থাকতে পারে, এক্সামিন করলে ক্র্যাপিটেশন পেতে পারেন। আর একিউট পালমোনারি ইডিমাতেও কিন্তু ক্র্যাপিটেশন থাকতে পারে, তবে একিউট পালমোনারি ইডিমা পেশেন্টের একটা হার্ট ডিজিজের হিস্ট্রি থাকতে পারে, ইসিজি করলে হার্ট অ্যাটাকের থাকতে পারে, ইসিজিতে ওয়েভ থাকতে পারে, এবং এখানে কার্ডিওমেগালি থাকে, এবং এখানে পেশেন্টের সার্টেন সিভিয়ার একটা রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে। ওকে, তো এই যে সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস বললাম, কার্ডিওমেগালি বললাম, আইএসডি হিস্ট্রি বললাম, ইসিজি ফাইন্ডিংস বললাম, এগুলো দিয়ে আপনি মোটামুটি আইএলডি থেকে একিউট পালমোনারি ইডিমা সেপারেট করতে পারবেন। বাট কথা হচ্ছে দুটোটা দেখতে অনেকটা সেম টাইমস সিমিলার হতে পারে। দুই জায়গায় অপাসিটি বাইবেজাল থাকতে পারে, বাট ইউজুয়ালি আইএলডিতে সিমেট্রিক্যাল ওয়েতে থাকবে। ক্লাবিং, পেশেন্ট হিস্ট্রি সবগুলো মিলে আপনি আইএলডি থেকে কাকে সেপারেট করবেন, একিউট পালমোনারি ইডিমাকে সেপারেট করবেন। আশা করি আপনাদের কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এটা প্লোরাল এফিউশন, এটা গত ক্লাসে দেখিয়েছি। এটা একটা রাইট সাইডেড নিউমোপেরিটোনিয়াম। ওকে, এটা নিউমোপেরিটোনিয়াম। আচ্ছা, এটা কার্ডিওমেগালি, এটা দেখিয়েছি গত ক্লাসের স্টার্টিং পোর্শনে। এটা হচ্ছে কি প্লোরাল প্লাক, ইউজুয়ালি অ্যাসবেস্টস এক্সপোজার হয়। এবার আসি নিউমোথোরাক্স। আপনার নিউমোথোরাক্সের বিষয়টা কিন্তু চেস্ট এক্সের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়েছি, হ্যাঁ। ওই পেশেন্টটার ছিল সিওপিডি, সাথে ছিল নিউমোথোরাক্স, ডায়াগনোসিস ছিল সেকেন্ডারি নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা লাং ডিজিজ আগে থেকে থাকে, তখন আমরা সেটাকে সেকেন্ডারি নিউমোথোরাক্স বলি। বাট যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজিজ না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রাইমারি নিউমোথোরাক্স বলে থাকি। ওকে, এখানে দুইটা এক্সরে দেখতে পাচ্ছেন। এই পেশেন্টটার হিস্ট্রি যখন নেবেন, তখন আপনি বুঝতে পারবেন কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি।
আমার আমার আপনাদেরকে এক্স রেগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি নিউমোথোরাক্স কেমনে চিনবেন। আমি ওই ক্লাসে বলেছি নিউমোথোরাক্সে ইউজুয়ালি হাইপার ট্রান্সলুসেন্সি থাকে নাম্বার 1, কলাপস লাং মার্জিন থাকে নাম্বার 2, ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো অ্যাবসেন্ট থাকে নাম্বার 3। তিনটা ইম্পর্টেন্ট কথা বলেছি। হ্যাঁ, আপনি যখন এটা না এটা দেখেন, এটা দেখলে মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন। হ্যাঁ, দেখেন দেখেন আমরা এটা একটা সেকেন্ডারি নিউমোথোরাক্সের এক্স রে। সেকেন্ডারি কেন? পেশেন্টের আগে থেকে হয়তো সিওপিডি বা কোনো একটা লাং ডিজিজ আছে। ওকে, আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এই পাশে নিউমোথোরাক্সের আপনার কি আছে, লেশনটা নিউমোথোরাক্স আছে কোন সাইডে? লেফট সাইডে। এবং এই পাশে আমরা কি দেখতে পাচ্ছি বলেন? আমরা কলেপস লাং মার্জিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কলেপস লাং মার্জিন দেখতে পাচ্ছি নাম্বার 1। এবং ট্রাকিয়াটা ইউজুয়ালি কোন দিকে হয়ে গেছে? ডেভিয়েটেড হয়ে গেছে এই পাশে। তাহলে নিউমোথোরাক্স যখন ট্রাকিয়াকে হার্টকে এই পাশে শিফট করতে পারে সেটাকে আমরা বলি টেনশন নিউমোথোরাক্স। ওকে, তাহলে নিউমোথোরাক্স ইউজুয়ালি নর্মাল হতে পারে, নিউমোথোরাক্স টেনশন হতে পারে। টেনশন কেমনে বুঝবেন? ট্রাকিয়াকে যখন পুশ করবে, মিডিস্টেনাম যখন পুশ হয়ে যাবে তখনই আমরা কেবল সেটাকে কি বলি? টেনশন নিউমোথোরাক্স বলে, যেটার ইমিডিয়েট বা আর্জেন্ট ম্যানেজমেন্ট হিসেবে আমরা অনেক সময় সেকেন্ড ইন্টারকোস্টাল টিউবে আপনার কি করে দিই? ফুটো করে দিই অথবা আইসিটি টিউব দিয়ে দিই। এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট আমাদের ডিসকাশনের পারপাস না। আমাদের আজকে জাস্ট আপনাদেরকে কলেপস লাং মার্জিন দেখানো, ট্রাকিয়া ডিভিয়েটেড হওয়াটা বোঝানোর জন্য এই ছবিটা আপনাদেরকে দেখালাম। ওকে, আর কলেপস লাং মার্জিন অনেক সময় না বুঝলেও আপনারা অ্যাটলিস্ট হাইপার ট্রান্সলুসেন্সি আছে কিনা, হ্যাঁ, সেটা আপনারা বুঝতে পারবেন। হাইপার ট্রান্সলুসেন্সি আছে কিনা সেটা আপনারা দেখেন, এইটা অনেক কালো না? তাহলে দেখেন এখানে কি আছে? হাইপার ট্রান্সলুসেন্সি আছে। হ্যাঁ, এবং এখানে আপনারা কি পাচ্ছেন? একটা কলেপস লাং মার্জিনও পাচ্ছেন। ওকে, আর ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ইউজুয়ালি কমে আসে বা অ্যাবসেন্ট থাকে। সুতরাং এইভাবে আপনি মোটামুটি নিউমোথোরাক্স ডায়াগনোসিস করতে পারবেন। ওকে, তো আমরা মোটামুটি অনেকগুলো ডিজিজ টাচ করেছি। আমি যদি একটু আমার নোট খাতা থেকে রিপিট করি আমরা কি কি পড়েছি এতক্ষণ। হ্যাঁ, আমরা আপনাদেরকে প্লুরাল এফিউশন দেখিয়েছি, আমরা আপনাদেরকে নিউমোনিয়ার এক্সরে দেখিয়েছি, লাং অ্যাবসেস দেখিয়েছি, তারপর ম্যাস লেশন বা ব্রঙ্কিয়াল কার্সিনোমার লেশন দেখিয়েছি, আমরা আপনাদেরকে পালমোনারি ইডিমার এক্সরে দেখিয়েছি, নিউমোথোরাক্স টেনশন নিউমোথোরাক্স দেখিয়েছি, কার্ডিওমেগালি দেখিয়েছি। হ্যাঁ, আর ক্যাভিটারি লেশন যখন ইরিগুলার মার্জিন এবং অ্যাসিমেট্রিক্যাল থিকনেস থাকবে তখন সেটাকে আমরা লাং কার্সিনোমা বলেছি। আমি আপনাদেরকে কনসলিডেশনের সাথে কলেপসের পার্থক্য বলেছি, একিউট পালমোনারি ইডিমার সাথে আইএলডির পার্থক্য বলেছি। আশা করি আপনাদের এগুলো মাথায় থাকবে। আর একিউট পালমোনারি ইডিমা আইএলডির আরেকটা ইম্পর্ট্যান্ট পার্থক্য হচ্ছে একিউট পালমোনারি ইডিমাতে এয়ার বঙ্ক্রোগ্রাম থাকে ইউজুয়ালি। হ্যাঁ, বাট আইএলডিতে এয়ার বঙ্ক্রোগ্রাম থাকবে না। ওকে, তো মোটামুটি অনেকগুলো কথা বলেছি, আশা করি এগুলো আপনাদের মাথায় থাকবে। আর মোটামুটি আমার যা পড়ানোর টার্গেট ছিল সবই পড়িয়ে ফেলেছি। হ্যাঁ, জাস্ট আমি আপনাদেরকে আর কয়েকটা এক্সরে দেখালে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে দেখেন এটা একটা প্লোরাল এফিউশন, ড্যান্স হোমোজেনাস অপাসিটি দেখতে পাচ্ছেন, কার্ডিফ্রেনিক কোস্টোফেনিক অ্যাঙ্গেল দুটোটা চলে গেছে। ডায়াগনোসিস কি? প্লোরাল এফিউশন। এটা যদি ট্রাকিয়া মিডিস্টানকে পুশ করতো তখন ডায়াগনোসিস হতো ম্যাসিভ প্লোরাল এফিউশন। ওকে, এটা একটা কনসলিডেশন যেখানে আমরা কি পাচ্ছি? ফিশার লাইনটা, ট্রান্সভার্স ফিশার লাইনটা অক্ষত আছে। হ্যাঁ, এটা একটা ক্যাভিটারি লেশন লাং অ্যাবসেস। আর এটা এইটা আসলে কি বলবেন এটাকে? হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা অপাসিটি দেখতে পাচ্ছি যেটা কিছুটা প্যাচি টাইপসের। হ্যাঁ, এবং ইয়ার বঙ্কোগ্রাম আছে। পেশেন্টের নাম হচ্ছে গিয়াসউদ্দিন, বয়স হচ্ছে 43 ইয়ার্স, মেল। নাম ইউজুয়ালি আমি দেখাই না, বাট এটাতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি এটার একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে যা দেখতেছি, হ্যাঁ, তাই আমরা রিপোর্টে দেখবো কিনা সেটা দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে জাস্ট একটা অপাসিটি দেখতে পাচ্ছেন, আর কোনো ফাইন্ডিংস আমরা এখানে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে দেখেন এটার নাম কি? গিয়াসউদ্দিন নূর হোসাইন, এই যে গিয়াসউদ্দিন। ডায়াগনোসিস কি দেখছেন? সাজেস্টিভ অফ রাইট সাইডেড কনসলিডেশন। ওকে, আর তাহলে এটা অপাসিটি কীরকম? অপাসিটি আর নোটেড ইন দ্য মিড অ্যান্ড আপার জোন অফ রাইট লাং। এখানে দেখেন যিনি
রেডিওলজিস্ট বা যিনি চেস্ট এক্সরেটা ইন্টারপ্রেট করেছেন উনি অপাসিটা কি প্যাচি নাকি ডেন্স হোমোজেনাস সেটা মেনশন করে নাই। মানে এটা বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনারা যদি কখনো কনফিউশন হন যে এটাকে ডেন্স অপাসিটি নাকি নাকি আপনার প্যাচি অপাসিটি নাকি হোমোজেনাস নাকি ইনহোমোজেনাস নাকি নন হোমোজেনাস এরকম না বোঝেন, শুধু অপাসিটি লিখলে মোর দেন এনাফ। ওকে, সো এটা কনফিউশন থাকলে এইভাবে ডিপ্লোমেটিক উইথে অ্যান্সারটা করবেন। আর দেখেন নূর হোসেনের এক্সরেটা দেখেন, দেখেন এই এক্সরেটা আমি যখন পেয়েছি, এই পেশেন্টটা সম্পর্কে আমি একটু ডিটেলস বলে আমার ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে এই পেশেন্টটা ছিল একটা কসাই, উনি হচ্ছে গরুর মাংস বা গরু কেটে মাংস বিক্রি করতো, অথবা মানুষের ঘরে ঘরে আপনার যখন বিভিন্ন প্রোগ্রাম হতো সেই ক্ষেত্রে উনি গরুর মাংস কাটার কাজটাই করতো আর কি। হ্যাঁ, সহজ ভাষায় যদি বাংলায় বলি কসাই। পেশেন্ট আমার কাছে আসছিল যে তার ফেসিয়াল একটা পাফিনেস ছিল, হ্যাঁ, চেহারাটা ফোলা ফোলা। পেশেন্ট স্মোকার ছিল, আমার যতটুকু মনে আছে বলি, এটা অনেক আগের ঘটনা, আমার ফুলি মনে নাও থাকতে পারে। হ্যাঁ, ডেট যদি বা লেখা আছে কত দেখেন, নূর হোসেনের রিপোর্টের ডেটটা দেখলে বুঝবেন, 11/7/2025, তার মানে বেশ এখান থেকে আরও বেশ আগে। হ্যাঁ, তো চেহারা ফোলা ছিল, শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট ওরকম ছিল না, পেশেন্ট স্মোকার ছিল। হ্যাঁ, এবং তার শুধু চেহারা ফোলা, হাত পা বডি বা আদার সাইডে কোনো কি নেই, এডিমার ফিচার্স নেই। তারপর আমার কেমন জানি মনে হচ্ছে ফেসিয়াল যখন ফোলা এটা কোনো রেনাল কজ কিনা। আমি তার সেরাম ক্রিয়েটিনিন খুব সম্ভবত দেখেছিলাম এবং আরও কিছু ইনভেস্টিগেশন করেছিলাম যেখানে আমি কোনো কি পাই নাই, ক্লু পাই নাই। বাট পেশেন্ট যেহেতু স্মোকার ছিল আর খুব সম্ভবত রেসপিরেটরি কোনো না কোনো কমপ্লেন একটু একটু ছিল, আমার পুরোপুরি মনে নাই। আমি তাকে একটা চেস্ট এক্সরে দিয়েছিলাম। হ্যাঁ, চেস্ট এক্সরেতে যিনি রেডিওলজিস্ট উনি লিখেছেন যে রাইট সাইডে মিডল অংশটা কি আছে, কনসলিডেশন আছে। বাট আমি যখন রাইট সাইডের লেশনটা দেখলাম আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা ইউনিল্যাটারাল লিম্ফ নোড অ্যানলার্জড হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে এক্সরে রিপোর্টটাও দেখাবো। আপনারা এমনিতে এখানে রাইট সাইডে যে আমরা কি বলে রাইট সাইডে যে এখানে একটা লিম্ফ নোড অ্যানলার্জড হয়েছে, হ্যাঁ, এই জায়গায় যে একটা লেশন আছে এটা তো আপনারা সবাই বুঝতেছেন তাই না? তো আমি যখন এক্সরে দেখা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা কোনো রাইট সাইডে হাইলার লিম্ফ নোড অ্যানলার্জ হয়ে গেছে। তো আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে ইউনিল্যাটারাল লিম্ফ নোড যখন অ্যানলার্জ হয় তখন একটা কজ কার্সিনোমা দেখতে হয়। ওকে, সো আমি এটার রিপোর্টটা দেখেছিলাম, তবে আমি রিপোর্টের উপর ভিত্তি করে যে নিউমোনিয়ার ম্যানেজমেন্ট দিয়ে দিছি বা নিউমোনিয়া চিন্তা করেছি এমন না। পেশেন্টের নাম ছিল নূর হোসেন, আমি নূর হোসেনের এক্সরে রিপোর্টটা দেখায় বুঝবেন। নূর হোসেন, হ্যাঁ, কী লেখা আছে দেখেন, সাজেস্টিভ অফ কনসলিডেশন, লাং ফিল ইল ডিফাইন অপাসিটি আর নোটেড ইন দ্য রাইট হাইলার রিজ। তাহলে রাইট হাইলার রিজনে অপাসিটি আছে, কি লিখছে সাজেস্টিভ অফ দ্য কনসলিডেশন, রাইট সাইডে কনসলিডেশন আছে। রাইট সাইডে কনসলিডেশন লিখছে, ইল ডিফাইন অপাসিটি আছে হাইলার রিজনে। আমার চিন্তা হচ্ছিল এটা হাইলার রিজনে কোনো একটা লিম্ফ নোড অ্যালার্জ কিনা। হ্যাঁ, তো আশা করতেছি আপনারা এতক্ষণ আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, দেখেছেন এবং আপনাদের কনসেপচুয়াল নলেজ হোক অথবা পরীক্ষা রিলেটেড ইনফরমেশন যা যা কনফিউশন আছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এই পেজটা আপনারা ফাইনাল প্রফের ভাইবার আগের দিন মাস্ট দেখে যাবেন। হ্যাঁ, মাস্ট টু নো কিছু টপিক থাকে না, তার মধ্যে এটা একটা টপিক। কেন বলছি দেখেন, এই পেজটায় 4টা এক্সরে আছে, আপনারা ইতিমধ্যে কিন্তু এই 4টা এক্সরে দেখে ফেলেছেন। হ্যাঁ, যেহেতু আপনাদেরকে এতক্ষণ আমি যে ডিসকাশনটা করেছি সেখানে আপনাদের নিউমোনিয়ার এক্সরে ছিল, কলাপসের এক্সরে ছিল, নিউমোথোরাক্সের এক্সরে ছিল, প্লোরাল এফিউশনের এক্সরে ছিল। সো আশা করি ওই এক্সরেগুলো মিলিয়ে এই ইনফরমেশনগুলো আপনার মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা। দেখেন নিউমোনিয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন এই জায়গায় আপনি যদি ব্রেথ সাউন্ড শুনেন সেটা কীরকম ব্রেথ সাউন্ড হবে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, যেখানে ইন্সপিরেশন এক্সপিরেশনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, যে সাউন্ড অনেক হার্শ লাউড হবে, এটা আপনাদেরকে আমি বলেছি। ওকে, এবং আপনি যদি এই জায়গায় পারকাশন করেন, পারকাশন নোটটা ডাল হবে, ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল হবে, এবং আপনি এই জায়গায় যদি ভোকাল রেজোনেন্সটা শুনেন সেটা বেড়ে যাবে। ওকে, তাহলে আমি ফাইন্ডিংসের মধ্যে কী বলছি দেখেন, ইন্সপেকশন ইউজুয়ালি হয়তো ট্যাকিপনিয়া থাকলেও থাকতে পারে অথবা নাও থাকতে পারে, ইন্সপেকশনে নিউমোনিয়া ডায়াগনোসিস হয় না। পালপেশনে চেস্ট এক্সপানশনটা রেডিউস অনেক সে বুঝে না। হ্যাঁ, তারপরেও বুঝতে পারলে ভালো যে এফেক্টেড সাইডে ইউজুয়ালি চেস্ট এক্সপানশনটা কী হয়, রেডিউসড হয়ে যায়। ইন্সপেকশন গেল, পালপেশন গেল, পারকাশন নোট ডাল, আর অসকালটেশন আমরা ব্রেথ সাউন্ড যেটা শুনি সেটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ভোকাল রেজোনেন্স যেটা শুনি সেটা বেড়ে যাবে। এই 4-5টা ক্রাইটেরিয়া দিয়ে আপনি নিউমোনিয়া ডায়াগনোসিস করতে পারবেন থ্রো চেস্ট এক্সরে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসে কলাপসের ক্ষেত্রে ইন্সপেকশনে আপনার
ইউজুয়ালি এখানে কি লিখছে দেখেন, ডিক্রিজড ভলিউম ইন দ্য রাইট আপার জোন। এটা আসলে বোঝা টাফ। আর রাইট আপার জোনে যে ভলিউম ডিক্রিজড হচ্ছে সেটা আপনি অন ইন্সপেকশনে বুঝবেন, এটা টু মাচ টাফ। আপনি রেদার ইন্সপেকশনটা জাস্ট মাথায় রাখেন, এরপর পালপেশনে আসেন। পালপেশনে আপনি ট্রাকিয়াটা ফিল করে দেখবেন যে ট্রাকিয়াটা ডেভিয়েটেড হয়ে গেছে কিনা। আপনি দেখেন এই জায়গায় যদি পানি থাকতো, আপনি দেখেন এই জায়গায় যদি পানি থাকতো সেটা ট্রাকিয়াকে কি করতো, আপনার ঠেলে দিত, পুশ করতো। আর এই জায়গায় যদি কলাপস হয় সেটা ট্রাকিয়াকে কি করবে, পুল করবে। তাহলে সহজ কথা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম যে কলাপস যখন হয় তখন হচ্ছে ট্রাকিয়াটা পুল হয়, মানে নিজের কাছে চলে আসে আর কি। হ্যাঁ, সো আপনি যদি ট্রাকিয়াটা দেখেন সেক্ষেত্রে ডেভিয়েটেড টু দ্য এফেক্টেড সাইড, আর যদি এফিয়েশন হয় ডেভিয়েটেড টু দ্য অপোজিট সাইড। ওকে, ইভেন এই কলাপসের যদি অনেক বড় কলাপস হয় সেক্ষেত্রে কিন্তু তারা শুধু যে ট্রাকিয়াকে সরিয়ে নিয়ে আসবে এমন না, এই জায়গা থেকে হার্ট এবং মিডিস্টানাম সবটুকু কি নিয়ে আসবে, আপনার নিজের কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা মূলত প্লোরাল এফিউশন এবং কলাপসকে পরস্পর থেকে কি করি, সেপারেশন করি। আর এই জায়গায় যদি আপনি কি করেন, পারকাশন করেন। হ্যাঁ, এই জায়গায় যদি আপনি পারকাশন করেন সেক্ষেত্রে পারকাশন নোটটা কী পাবেন, ডাল পাবেন, ব্রেথ সাউন্ডটা ডিমিনিশড পাবেন। সো এই হচ্ছে মোটামুটি কলাপসের ফাইন্ডিংস। আর এক্সরে তো বলেই দিয়েছে যে এখানে ট্রাকিয়াটা ডেভিয়েটেড হয়েছে, ভলিউম কমে গিয়েছে, সেন্ট্রাল একটা ম্যাস দেখা যাচ্ছে, এখানে একটা ম্যাস লেশন দেখা যাচ্ছে। এটা আসলে কনসলিডেশনের মতো মনে হতে পারে, ম্যাস লেশন মনে হতে পারে। এখন আসলে আপনি ট্রাকিয়ার সরার অবস্থা দেখে সেই জায়গায় এক্সামিন করে বুঝতে হবে যে এটা কি কনসলিডেশন নাকি এফিয়েশন নাকি কলাপস। যদিও বা এফিয়েশন কখনো এরকম অ্যাবাভ বা আপার জোনে হয় না। হ্যাঁ, এফিয়েশন ইউজুয়ালি লোয়ার জোনে হয়। দ্যাটস ওয়াই আপনার ডিডি হতে পারে, এটা কনসলিডেশন হতে পারে অথবা একটা ম্যাসলেশন হতে পারে। এখন আপনি কনসলিডেশন হলে তো ব্রেথ সাউন্ডটা আপনি ব্রঙ্কিয়াল পাবেন, আর যদি ম্যাসলেশন হয় অথবা কলেপসের জন্য হয় সেক্ষেত্রে ব্রেথ সাউন্ডটা কী হবে, ডিমিনিশ হবে। এইভাবে আপনি এক্সামিনেশন করে বাকিটা আলাদা করবেন। সুতরাং আপনি যখন একটা চেস্ট এক্সরে হাতে ধরবেন, আপনাকে যখন স্যার লিডিং কোয়েশ্চেন করবে যে তুমি কীভাবে বুঝলে এটা একটা কলাপস, এটা তো একটা নিউমোনিয়ার কনসলিডেশন হতে পারে, এটা একটা এফিউশন হতে পারে, তখন আপনি এই যে আমি যে পয়েন্টগুলো বলতেছি সেগুলো মাথায় রেখে আপনার বলতে হবে যে এখানে যদি আমি আপনার ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল পাই এটা নিউমোনিয়া, এখানে যদি ব্রেথ সাউন্ড ডিমিনিশ পাই এটা কলাপস। এফিউশন ইউজুয়ালি আপার জোনে হয় না। ওকে, আর যদি এফিউশন হতে হয় সেক্ষেত্রে আপনি বলবেন যে আই হ্যাভ টু এক্সামিন দ্য পেশেন্ট, আমার কিছু রিলেভেন্সি দেখতে হবে। রিলেভেন্সি বলতে আমার ট্রাকিয়া দেখতে হবে, অ্যাপেক্স বিট দেখতে হবে, এগুলো সরে গেছে কিনা নাকি এগুলো কাছে চলে এসেছে। এইভাবে হচ্ছে আমি এফিউশন থেকে কলাপসটাকে সেপারেট করতে পারবো। ওকে, সো যা বলছিলাম, এফিউশন ক্ষেত্রে ইউজুয়ালি পালপেশন করলে আপনি সেই জায়গায় এক্সপান্সিবিলিটিটা রেডিউস পাবেন, পারকাশন নোটটা ডাল পাবেন, স্টোনি ডাল, উডি ডাল, এই ডালগুলো আসলে সেপারেশন করা টাফ। দ্যাটস ওয়াই আপনি সবগুলো দেখেন, এটাও ডাল, এটাও ডাল, এটাও ডাল, শুধুমাত্র এটা হচ্ছে কি রেজোনেন্ট। এই হচ্ছে আমরা মনে রাখা সুবিধাতে পড়ি আর কি। হ্যাঁ, আর এখানে অসকালটেশন ব্রেথ সাউন্ড ডেমিনিশড, এখানেও ব্রেথ সাউন্ড ডেমিনিশড, আর এখানে হচ্ছে ব্রঙ্কিয়াল। এইভাবে দেখেন সেপারেশনটা হয়ে যাচ্ছে। আর এখানে যদি ট্রাকিয়া মানে সরানো লাগতো সেই ক্ষেত্রে অবশ্যই অপোজিট ডিরেকশনে সরাবে, যেটাকে আমরা কি বলি, পুশ বলি। এফিউশনে পুশ হয় আর কলাপসে পুল হয়, এইটুক মাথায় রাখতে হবে। আর এটা নিউমোথোরাক্সের ক্ষেত্রে ইউজুয়ালি দেখেন পালপেশন এক্সপ্যানশনটা কম পাবেন, পারকাশন নোটে রেজোনেন্সি অথবা হাইপার রেজোনেন্ট লাং ফিল পাবেন, ব্রেথ সাউন্ডটা এখানেও অ্যাবসেন্ট পাবেন। ওকে, আর টেনশন নিউমোথোরাক্স হলে সেই ক্ষেত্রে আপনার কী দেখতে হবে, ট্রাকিয়া দেখতে হবে, অ্যাপেক্স বিট দেখতে হবে যে এগুলো অপোজিট সাইডে সরে গিয়েছে কিনা। কারণ এফিউশন যেরকম অপোজিট সাইডে সরিয়ে ফেলে, এফিউশন যেমন ট্রাকিয়া এবং মিডিস্টানকে অপোজিট সাইডে সরায়, তদ্রুপ নিউমোথোরাক্সও কিন্তু সরিয়ে ফেলে। বাট নিউমোথোরাক্স আর এফিউশন থেকে আলাদা করার উপায় হচ্ছে এই জায়গায় ব্রেথ সাউন্ডটা কী হবে, রেজোনেন্ট হবে, আর এখানে ব্রেথ সাউন্ডটা কী হবে, ডিমিনিশড হবে। এভাবে আমরা একটা থেকে আরেকটা কেস ডিফারেন্ট বা আলাদা করার চেষ্টা করি। ওকে, সো আশা করি ফাইনাল প্রফের জন্য আপনারা এই যে 1 ঘন্টা 10 মিনিট স্পেন্ড করেন এবং দরকার হলে ভিডিওটার স্পিড বাড়িয়ে দেখেন, ইনশাল্লাহ সবটুকু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি হয়তো আপনাদের জন্য সেপারেট করে একটা ভিডিও করতে পারতাম, বাট আমি কেন আমার আগের ভিডিও দিয়েছি। আগের ভিডিও বলতে এমন না এটা 5 বছর আগের, হ্যাঁ, হয়তো কয়েক মাস আগে করেছি বা এরকম একটু সময় আগে করেছি, তবে এমন না যে অনেক বছর আগের ভিডিও। হ্যাঁ, ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন। ওকে, আশা করি বুঝেছেন। আর ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ভিডিও বা ক্লাসগুলো আমি ডিজিটাল বোর্ডে নিয়েছি। আমার পক্ষে এখন আসলে ডিজিটাল বোর্ডে এই সময় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটু ভালো কোয়ালিটির এবং ভিজুয়ালাইজেশন করতে পারেন এবং আমাকেও দেখতে পারেন, যাতে আমার কথা বলার একটা নলেজ আছে। হ্যাঁ, আপনি যখন কথা বলবেন, কথা শুনবেন, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, সেজন্য আমরা কোনো একজন মেন্টরকে দেখে যখন একটা ক্লাস করি, তাকে দেখা, তার কথা বলা, তার হাত
বা তার বচনভঙ্গি এগুলো কিন্তু আমাদেরকে কী করে কোনো একটা ইনফরমেশন মাথায় রাখতে হেল্প করে। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা অ্যাক্টিভ ওয়েতে দিয়েছি। ওকে, সো আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওটা ইসিজির উপর নেওয়ার চেষ্টা করব, হয়তো আজকে না, 1-2 দিন পর আর কি। হ্যাঁ, হয়তো 7 তারিখ দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।